আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। লেকচার 11-তে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মাহবুবা আক্তার, প্রভাষক প্রাণীবিদ্যা। আমাদের আজকের টপিকগুলো হলো ডাইজেশনের ফিজিওলজি, সার্কুলেশন, রেসপিরেশন এবং এক্সক্রিশন। এছাড়া আমরা মেটাবলিজম সম্পর্কে জানবো, কার্বোহাইড্রেট এবং প্রোটিন মেটাবলিজম নিয়ে আমরা আলোচনা করব। Gametogenesis, ovarian cycle, role of hormones in ovarian cycle, fertilization, implantation, placenta and birth. এগুলো হলো আমাদের আজকের টপিক সমূহ। প্রথমেই আসি আমাদের পরিপাকতন্ত্রের শারীরবৃত্তীয় অর্থাৎ ফিজিওলজি অফ ডাইজেশন নিয়ে আলোচনায়। তো পরিপাক হলো এমন একটা বিষয় যেখানে কিনা জটিল কোনো খাদ্য উপাদানকে আমরা বিভিন্ন পাচক রস ও এনজাইমের সাহায্যে ভেঙে সহজ, দ্রবণীয় এবং শোষণযোগ্য উপাদানে রূপান্তর করতে পারি। তো আমাদের এই পরিপাকের যদি আমরা ধাপের কথা বলি, তখন আমাদের দেখা যাবে যে আমাদের পরিপাকের যে অংশগুলো আছে সেগুলোর মধ্যে মুখে পাচনের বিষয় আছে, গলবিল এবং অন্ননালীতে যে পাচন হয় সেটার বিষয় আছে, পাকস্থলীতে পাচন, ক্ষুদ্রান্তে পাচন ও শোষণ, বৃহদান্তে পাচন ও শোষণ। তো প্রথমে আমাদের যদিও আমরা মুখের পাচনের ধাপে আসি, যান্ত্রিক পাচনের ক্ষেত্রে কি ঘটে, যে দাঁত যে আছে আমাদের সেটা খাদ্যকে ছোট ছোট টুকরায় চিবিয়ে ভেঙে ফেলে। তারপরে জিভ কি করে, খাদ্যকে লালার সঙ্গে কিন্তু ভালোভাবে সেটা মিশিয়ে দেয়। আর এর ফলে খাদ্য নরম হয়, আঠালো হয়, একটা বোলাস আকারে তৈরি হয়, যেটা কিনা সহজেই গিলে ফেলা যায়, গলাধ্যকরণ যোগ্য হয়ে ওঠে। আর মুখের ভিতরে যে রাসায়নিক পাচন আছে সেক্ষেত্রে কি ঘটে, যে লালা গ্রন্থি থেকে লালাটা নিঃসৃত হয়। তারপরে লালায় কি থাকে, লালায় থেকে টাইলিন বা স্যালাইভারি অ্যামাইলেজ থাকে, যেটা কিনা স্টার্চকে ভেঙে মল্টোজ তৈরি করে। আর পরবর্তীতে মল্টোজ আবার গ্লুকোজে ভাঙে মল্টেজ এনজাইমের সাহায্যে। তো লালার এখন প্রধান উৎসগুলো যদি আমরা দেখি, যে লালা মূলত কোথা থেকে উৎপত্তি লাভ হয় বা লালাটার উৎসটা কি। হ্যাঁ, প্রধান উৎস হচ্ছে লালা গ্রন্থি। যে 3 ধরনের লালা গ্রন্থি থাকে আমাদের, একটা হচ্ছে প্যারোটিড লালা গ্রন্থি, যেটা কিনা কানের সামনের অংশে অবস্থান করে। তারপরে আমাদের যেটা আর এখান থেকে প্যারোটিড গ্রন্থি থেকে পানি এবং টাইলিন সমৃদ্ধ লালাটা বের হয়, আর নিঃসরণ ঘটে। এরপরে আছে সাবমেন্ডিবুলার, যেটা চিবুকের নিচে থাকে, হ্যাঁ, যেটা পানি এবং মিউকাস সমৃদ্ধ হয়। আর থাকে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, যেটা কিনা জিহ্বার নিচে থাকে এবং এটা মিউকাস সমৃদ্ধ লালা ক্ষরণ করে। এরপরে আমরা যদি বলি যে আমাদের গলবিল এবং অন্ননালীর ক্ষেত্রে কি ঘটে। গলবিল এবং অন্ননালীর ক্ষেত্রে আমাদের যে মুখ গহ্বরে যে বোলাসটা তৈরি হলো, আমরা যে একটু আগেই বললাম যে একটা বোলাস তৈরি হচ্ছে, এটা হওয়ার পরে জিভের সাহায্যে এটা গলবিল বা ফেরিংসের দিকে ঠেলে দেওয়া হয়। হ্যাঁ, তো তারপরে কি হয়, গলধকরণের সময় এই এই খাদ্য যেন শ্বাসনালীতে না ঢোকে, এই জন্য এপিগ্লটিস নামে একটা কিন্তু ঢাকনার মতো আছে, যেটা কিনা শ্বাসনালীর পথটা সাময়িকভাবে বন্ধ করে দেয়। যখন খাবার গ্রহণ হবে তখন কি হবে, এপিগ্লটিসটা গিয়ে ঢাকনার কাজ করবে। আর অন্ননালীর ক্ষেত্রে এটি প্রায় 25 সেন্টিমিটারের মতো পেশিবহুল একটা নালী, যেটা কিনা গলবিল থেকে শুরু করে পাকস্থলী পর্যন্ত বিস্তৃত থাকে। তো এখানে কোনো এনজাইম বা রস নিঃসৃত হয় না, তাই এখানে কিন্তু কোনো রাসায়নিক পাচনও ঘটে না। হ্যাঁ, আর এই খাদ্যকে পাকস্থলীতে পৌঁছানোর জন্য, খাদ্যকে যদি আমরা পাকস্থলীতে পৌঁছাতে চাই, এই জন্য পেরিস্টেলসিস বা পেশির যে সংকোচন প্রসারণ সেটা ঘটে থাকে, যেটার কারণে প্রক্রিয়াটা সহজ হয়ে যায়। এরপরে আমরা যেটা দেখবো যে পাকস্থলীতে কিভাবে পাচনটা ঘটে, স্টোমাক ডাইজেশন। তো প্রথমে আমরা গ্যাস্ট্রিক রসের আলোচনায় আসি, যে পাকস্থলীর প্রাচীরের যে গ্রন্থিগুলো থাকে সেখান থেকে এটা নিঃসৃত হয় গ্যাস্ট্রিক রস,
যেখানে কিনা যে প্রধান উপাদানগুলো হিসেবে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে থাকে পেপসিন, তারপরে থাকে র্যানিন, এরপরে থাকে মিউকাস। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড কি কাজ করে? খাদ্যের যে জীবাণু আছে সেটাকে ধ্বংস করে। আর এখানে যে পেপসিনোজেন আছে সেটা হচ্ছে পেপসিনকে কি করে? সক্রিয় করে তোলে। আর পেপসিনটা পরবর্তীতে কি করে? প্রোটিনটাকে পেপটাইডে পরিণত করে। আর র্যানিন থাকে, যে শিশুদের ক্ষেত্রে র্যানিন থাকে যেটা কিনা দুধের ক্যাসিনটাকে হচ্ছে জমাট বাঁধিয়ে হজম সহজ করে দেয়। আর এছাড়া মিউকাস থাকে যেটা পাকস্থলীর প্রাচীরকে হাইড্রোক্লোরিসের ক্ষয়কারক প্রভাব থেকে রক্ষা করে, যাতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবের কারণে পাকস্থলী ক্ষতিগ্রস্ত না হয়। এরপরে আসি যে হজম প্রক্রিয়ায় পাকস্থলীর এই যে এইখানে যে কি হয়, যে পাকস্থলীতে খাদ্য প্রায় 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত অবস্থান করতে পারে। মূলত প্রোটিনটা হজম হয়, আর আংশিক হজমকৃত যে খাদ্য আছে ওইটা আবার কায়েম তৈরি করে। তো এবার আসি ক্ষুদ্রান্তে পাচন এবং শোষণের ক্ষেত্রে। ক্ষুদ্রান্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিপাকতন্ত্রে। তো এই ক্ষুদ্রান্তে হচ্ছে পাচন আর শোষণের কিন্তু প্রধান স্থান বলা হয়ে থাকে এটাকে। এটা আবার 3 ধরনের পাচক রস হচ্ছে কাজ করে, যেমন হচ্ছে অগ্ন্যাশয় রস, তারপরে হচ্ছে পিত্ত রস, আন্ত্রিক রস, এগুলো আছে। তো প্যানক্রিয়েটিক যে জুস আছে বা অগ্ন্যাশয়ের যে রস আছে সেখানে কিন্তু স্টার্চ যেটা আছে ওটা ভেঙে কি হয়, স্টার্চটা ভেঙে মল্টোজে তৈরি করে। তার যে এখানে হচ্ছে দেখা যায় ট্রিপসিন যে এনজাইম থাকে ওটা হচ্ছে প্রোটিনকে ভেঙে ক্ষুদ্র পেপটাইডে পরিণত করে। আর হচ্ছে চর্বি যেটা আছে ওইটা হচ্ছে গিয়ে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয় হচ্ছে প্যানক্রিয়েটিক লাইপেজের মাধ্যমে। এছাড়া আরেক ধরনের আছে যেটা হচ্ছে কাইমোট্রিপসিন, যেটা কিনা প্রোটিনকে ভেঙে ক্ষুদ্র পেপটাইডে পরিণত করে। আপনাদের এই কন্টেন্টের পাশাপাশি আমি কিন্তু প্রতি লেকচারের সাথে একটা কন্টেন্ট দিয়েছি যেটা কিনা আপনাদের বিস্তারিত ভাবে আলোচনা ওখানে করা আছে। আপনারা কাইন্ডলি ওই কন্টেন্টটা দেখবেন, তাহলে আপনাদের কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে আপনাদের হচ্ছে ভিডিও লেকচারের জন্য, আর ওইটা আপনারা সুন্দরভাবে পড়ে ফেলবেন। ওইখানে আরেকটু ডিটেলস ভাবে আমি দেওয়ার চেষ্টা করেছি। এরপরে আছে যে পিত্তরস। পিত্তরসের ক্ষেত্রে যে এটা হচ্ছে যকৃত থেকে উৎপন্ন হয়, আর হচ্ছে দেখা যায় পিত্তথলিতে জমা থাকে। এর ভিতরে কিন্তু কোনো ধরনের কোনো এনজাইম থাকে না। এর কাজটা হলো চর্বিটাকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় হচ্ছে ভেঙে ফেলা, যেটাকে বলা হয় ইমালসিফিকেশন, যেটাকে বলা হয় কি ইমালসিফিকেশন। আর ফলে চর্বির উপরে যে প্যানক্রিয়েটিক লাইপেজ এটা সহজে কি করতে পারে, কাজ করতে পারে। এরপরে আসি আমরা 3 নাম্বার হচ্ছে গিয়ে রসে, যেটা হচ্ছে আন্ত্রিক রস বা ইন্টেস্টাইনাল জুস। হ্যাঁ, যেটা হচ্ছে মল্টোজকে হচ্ছে ভেঙে গ্লুকোজে পরিণত করে। আর সুক্রেজ যেটা আছে ওটা হচ্ছে সুক্রোজকে ভেঙে গ্লুকোজ আর ফ্রুক্টোজে পরিণত করে। তারপরে হচ্ছে ল্যাকটোজ যেটা আছে ওইটা হচ্ছে ল্যাকটোজ যেটা আছে ওইটা হচ্ছে ল্যাকটোজকে ভেঙে ল্যাকটেজ এনজাইম কি করে, ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ ও গ্যালাক্টোজ তৈরি করে। অ্যামাইনো পেপটাইড যেটা আছে ওইটা হচ্ছে পেপটাইডকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। আর ইন্টেস্টাইনাল যে লাইপেজ আছে সেটা হচ্ছে গিয়ে চর্বিকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তৈরি করে। আর এখানে যে শোষণ হয় সেটা হচ্ছে ক্ষুদ্রান্তের ভিতরে অসংখ্য ভিলাই থাকে যেটা কিনা শোষণের ক্ষেত্রফলটাকে বৃদ্ধি করে। আর হচ্ছে গ্লুকোজ ও অ্যামাইনো অ্যাসিড কি করে, হচ্ছে দেখা যায় যে রক্তে শোষিত হয়ে যায়। আর ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল যেটা থাকে ওইটা হচ্ছে লসিকায় শোষিত হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তের মেইন পাচন এবং শোষণ প্রক্রিয়া। এরপরে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে বৃহদান্ত্রের পাচন। বৃহদান্ত্রের পাচনের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় বৃহদান্ত্রে নতুন করে কোনো রাসায়নিক পাচন বা এনজাইমের কাজ কিন্তু ঘটে না। এখানে মূলত খাদ্যের যে অবশিষ্টাংশ থাকে এই পানি এবং কিছু খনিজ লবণটা শুধু শোষিত হয়। আর শোষণের ক্ষেত্রে পানি, লবণ, কিছু ভিটামিন শোষিত হয় এখান থেকে। হ্যাঁ, তো হচ্ছে এটার পরে হচ্ছে বজ্র গঠন হয় এবং নির্গমন হয়ে যায়, যে অবশিষ্ট যে অজৈব খাদ্য পদার্থ থাকে এবং কিছু অপাচ্য উপাদান হচ্ছে ফেসিস আকারে পরিণত হয়, তারপরে সেটা বাইরে বের হয়ে যায় রেকটামের মাধ্যমে। এগুলো আমাদের বৃহদান্ত্রের সহ হচ্ছে পরবর্তী কাজগুলো। এখন আমাদের পরিপাকে কিছু হরমোন কাজ করে। হ্যাঁ, তো কি কি হরমোন আমরা যদি একটু দেখি, যেমন হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন আছে, সিক্রেটিন হরমোন আছে। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে কাইলো সিস্টোকাইনিন হরমোন আছে, তারপরে হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড আছে,
হ্যাঁ, এরপরে আছে মোটাইলিন। এই হরমোনগুলো আমাদের পরিপাকে সহায়তা করে থাকে। তো প্রথমে আসি গ্যাস্ট্রিনে। গ্যাস্ট্রিনের ক্ষেত্রে এটা হচ্ছে পাকস্থলীর যে জি সেল থাকে ওইখান থেকে উৎপন্ন হয়। আর এটা কি কাজ করে? এটা হচ্ছে পাকস্থলীর প্রাচীর থেকে গ্যাস্ট্রিক জুস নিঃসরণ করে। হ্যাঁ, আর সিক্রেটিন যেটা আছে ওটা হচ্ছে ক্ষুদ্রান্তের এস সেল থেকে হচ্ছে এটা উৎপন্ন হয় বা উৎস হচ্ছে এটা। আর এটার কাজ হলো প্যানক্রিয়েটিক জুস এবং বাইল নিঃসরণ করা। হ্যাঁ, এরপরে হচ্ছে এটা হচ্ছে কি করে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে অতিরিক্ত মাত্রা সেটা কমিয়ে দেয় এই সিক্রেটের হরমোন। এরপরে হচ্ছে কোলেসিস্টোকাইনিন। এটার কাজ হচ্ছে, এটা হচ্ছে ক্ষুদ্রান্তের আইসেল থেকে, এটার কাজ হচ্ছে প্যানক্রিয়েটিক এনজাইম নিঃসরণ বৃদ্ধি করে আর গল ব্লাডারের সংকোচন করে, ফলে বাইল কি করে ক্ষুদ্রান্তে বের হয়। আর গ্যাস্ট্রিক ইনহিবিটরি যে পেপটাইড আছে এটার উৎসের কথা যদি বলি তাহলে সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত। এটার কাজ হচ্ছে দেখা যায় যে গ্যাস্ট্রিক জুস যেটা আছে ওটার নিঃসরণ কমায় এবং ইনসুলিন নিঃসরণকে প্রভাবিত করে। আর মোটাইলিন যেটা আছে ওটাও ক্ষুদ্রান্ত। এটার কাজ হচ্ছে পেরিস্টালসিস বা পাকস্থলীয় অননারীর সংকোচন প্রক্রিয়াটাকে বৃদ্ধি করে। তো এই হলো আমাদের মোটামুটি একটা পরিপাক তন্ত্রের একটা চিত্র, যেখানে আমরা সবকিছু দেখতে পাই কিন্তু, হ্যাঁ, যে মাউথ থেকে শুরু করে ফ্যারিংস, ইসোফেগাস, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে লিভার যে কাজ করে, গল ব্লাডার, কমন বাইলেক, এটা আবার কিভাবে হচ্ছে দেখা যায় স্টোমাকের সাথে জড়িত, এই যে এদিক দিয়ে আসে, হ্যাঁ, এদিক দিয়ে এসে এখানে যুক্ত হয়। তারপরে স্টোমাক আছে, প্যানক্রিয়েটিক ডাক্ট, সবকিছু, স্মল ইন্টেস্টাইন, ডিউডেনাম পার্ট, জেজুনাম পার্ট, ইলিয়াম পার্ট, অ্যাপেন্ডিক্স যে থাকে, তারপরে অ্যানাস থেকে শুরু করে এখানে রেকটাম, সিগময়েড, কোলন, হ্যাঁ, সবকিছুই কিন্তু এই চিত্রটার মধ্যে আছে। ভালো করে দেখে দেখে আপনারা এই জিনিসগুলো পড়ে ফেলবেন। কিছু যদি আমরা প্রশ্ন আলোচনা করি, যে লালায় কোন এনজাইম স্টার্চকে মল্টোজে রূপান্তরিত করে? এটা হচ্ছে টায়ালিন এনজাইম। কোন এনজাইম? টায়ালিন এনজাইম। হ্যাঁ, তারপরে হচ্ছে গলাধঃকরণের সময় খাদ্য যেন শ্বাসনালীতে না ঘটে এজন্য কোন অঙ্গ তার পথ বন্ধ করে দেয়? এটা হচ্ছে এপিগ্লটিস, তাই না? আমরা কিন্তু এটা জোর দিয়ে বলেছিলাম এপিগ্লটিস। হ্যাঁ, যেগুলো আমি কিন্তু একটু এমফাসাইজ করে বলি ওগুলাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে ক্ষুদ্রান্তে চর্বি হজমের জন্য কোন প্রক্রিয়া প্রয়োজন যা চর্বিকে ক্ষুদ্র কণায় বিভক্ত করে? সেটা কি মনে আছে? ইমালসিফিকেশন, তাই না? পাকস্থলীতে প্রোটিনকে পেপটাইডে রূপান্তরিত করে কোন এনজাইম? কোন এনজাইম বলেন তো? এটা হচ্ছে পেপসিন এনজাইম। এরপরে হচ্ছে কোন হরমোন ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত হয়ে প্যানক্রিয়েটিক জুস ও বাইল নিঃসরণ বাড়ায় এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের অতিরিক্ততা কমায়? এটা হচ্ছে সিক্রেটিন হরমোন। এখন আমরা যেটাতে আসবো, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সার্কুলেটরি সিস্টেম। হ্যাঁ, তো এই যে সংবহন তন্ত্র, এটা হলো এমন একটা ব্যবস্থা যেখানে কিনা রক্ত এবং লসিকার মাধ্যমে দেহের প্রতিটা কোষে অক্সিজেন, পুষ্টি উপাদান, হরমোনটা পৌঁছে যাবে। হ্যাঁ, এবং কোষ থেকে কার্বন ডাই অক্সাইডটা এবং বর্জ্য পদার্থ সংগ্রহ করবে, সেটাই হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। এই মানব দেহে হচ্ছে প্রধান দুই ধরনের সংবহন ব্যবস্থা আছে। একটা হলো গিয়ে রক্ত সংবহন তন্ত্র, আর একটা হচ্ছে লসিকা সংবহন তন্ত্র। তাহলে কি বললাম? একটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, আর একটা হচ্ছে লসিকা সংবহন তন্ত্র। তো রক্ত সংবহন তন্ত্র যেটা আছে এইটার ক্ষেত্রে দেখা যায় যে এটা কি কি দিয়ে গঠিত? এটা হচ্ছে মেইনলি হলো গিয়ে গঠিত হচ্ছে হৃৎপিণ্ড নিয়ে। তারপরে আছে হচ্ছে হৃৎপিণ্ড আছে, তারপরে পালা হৃৎপিণ্ডের আবার অংশ আছে বিভিন্ন। এরপরে আছে হচ্ছে হৃৎপিণ্ডের পরে আছে অন্যান্য রক্ত নিয়ে গঠিত। হ্যাঁ, তো তারপরে হচ্ছে আরো বিষয় আছে যে হচ্ছে আমাদের রক্তনালিকা নিয়ে গঠিত। এইভাবে হচ্ছে আমাদের রক্ত সংবহন তন্ত্র গঠিত। তো প্রথমে আসে হচ্ছে হৃৎপিণ্ডের বর্ণনায়। হৃৎপিণ্ডটা একটা হচ্ছে কি পেশিবহুল কিন্তু অঙ্গ, যেটা কিনা রক্তকে সারা শরীরের কোষে কিন্তু পৌঁছে দেয় এবং কোষ থেকে বর্জ্য যে পদার্থটা সেটা ওটা ফুসফুস এবং কিডনিতে পরিবহন করে। হৃৎপিণ্ডের যদি আমরা মূল হচ্ছে কার্যকরী এককের কথা বলি, মূল গঠনের কথা বলি, তাহলে সেটা কিন্তু কার্ডিয়াক পেশি দ্বারা এটা গঠিত, যেটা কিনা একটা অনৈচ্ছিক পেশি। আর এটা হচ্ছে স্বয়ংক্রিয় সংকোচন ঘটে, এটাতে কিন্তু স্বয়ংক্রিয় সংকোচন প্রসারণ ঘটে। হ্যাঁ, তারপর আর পেশি কোষগুলো একে অপরের সাথে যোজীয় কলা দ্বারা সংযুক্ত থাকে, ফলে শক্তিশালী এবং সমন্বিত একটা সংকোচন
সম্ভব হয়। হ্যাঁ, আর এটার যদি আকৃতি বলি এটা এবং এটা কোথায় থাকে, এটা থাকে বুকের মাঝখানে ফুসফুসের মাঝে থাকে। আর এটার আকৃতিটা হচ্ছে শঙ্কুর মতন, শীর্ষ দিকটা থাকে নিচের দিকে, মানে অ্যাপেক্স অংশটা, আর যেটা ভিত্তি থাকে আর কি, হ্যাঁ, বা বেস থাকে সেটা থাকে উপরের দিকে। তো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের কথা যদি বলি যে 4 ধরনের প্রকোষ্ঠ থেকে: ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। ডান অলিন্দ যেটা সেটা দেহের বিভিন্ন অংশ থেকে অক্সিজেনহীন রক্তটা কি করে, গ্রহণ করে। যেমন এটার সাথে যুক্ত আছে সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, এগুলো। আর ডান নিলয় যেটা আছে ওটা হচ্ছে কি করে, ডান অলিন্দ থেকে রক্ত গ্রহণ করে এবং ফুসফুসে এটা পাম্প করে। এটার সাথে একটা ধমনী সংযুক্ত, সেটার নাম কি, পালমোনারি আর্টারি, সেটার নাম হচ্ছে পালমোনারি আর্টারি। তো হচ্ছে দেখা যায় এইটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা হচ্ছে ফুসফুসে পাঠিয়ে দেয়। এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপস অফ আর্টারি, হ্যাঁ, পালমোনারি আর্টারি। এরপরে আছে বাম অলিন্দ, ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্তটা গ্রহণ করে। আর হচ্ছে সংযুক্ত শিরা আছে হচ্ছে পালমোনারি ভেন্স গুলা, এটার সাথে সংযুক্ত আছে। অক্সিজেন যুক্ত রক্তটা বা হচ্ছে কোথায় নিয়ে আসে, হচ্ছে হৃৎপিণ্ডে নিয়ে আসে। আর বাম নিলয় যেটা আছে ওটা হচ্ছে বাম অলিন্দ থেকে রক্ত গ্রহণ করে এবং সারা শরীরে পাম্প করে। যেমন হচ্ছে অ্যাওয়াট্রা, সবচেয়ে পুরো প্রাচীর থেকে অ্যাওয়াট্রায়। আর প্রাচীরের পুরুত্ব কিন্তু ডান নিলয়ের থেকেও বেশি। এখন আসি আমরা হৃৎপিণ্ডের ভালভ নিয়ে আলোচনায়। হৃৎপিণ্ডের ভালভ গুলো রক্তকে কি করে, একমুখী করে, একমুখী প্রবাহে রাখে এবং বিপরীত প্রবাহ রোধ করে দেয়। এটার মধ্যে আছে প্রথমেই ট্রাইকাসপিড ভালভ, তারপরে আছে পালমোনারি ভালভ, মাইট্রাল ভালভ, অ্যাওর্টিক ভালভ, এগুলো। ট্রাইকাসপিড যে ভালভ আছে এটার অবস্থান হলো গিয়ে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যে। এটার কার্যকারিতা যদি বলি, ডান অলিন্দ থেকে ডান নিলয় রক্ত প্রবাহিত হওয়া নিশ্চিত করে এবং বিপরীত প্রবাহটাকে এটা রোধ করে দেয়। হ্যাঁ, আর পালমোনারি ভালভ যেটা আছে এটার অবস্থান হচ্ছে ডান নিলয় এবং পালমোনারি ধমনীর মধ্যে এটা অবস্থান করে। আর হচ্ছে এটার কার্যকারিতা যদি বলি, এটা ডান নিলয় থেকে ফুসফুসে রক্ত পাম্প করতে সাহায্য করে এবং রক্তকে হচ্ছে যে নালীর মধ্যে আবার ফিরে আসা রোধ করে দেয়। আর মাইট্রাল বা বাইকাসপিড যে কপাটিকা আছে এটার ক্ষেত্রে কি ঘটে, এটার ক্ষেত্রে হচ্ছে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মধ্যে এরা থাকে। আর এদের কার্যকারিতা যদি বলি, বাম অলিন্দ থেকে বাম নিলয়ে রক্ত প্রবাহটাকে নিশ্চিত করে এবং বিপরীত প্রবাহটাকে আটকিয়ে দেয়। আর অ্যাওর্টিক ভালভের কথা যদি বলি তাহলে হচ্ছে বাম নিলয় এবং ধমনের মধ্যে থাকে। এদের কার্যকারিতা হচ্ছে বাম নিলয় বাম নিলয় থেকে সারা দেহে অক্সিজেনযুক্ত রক্ত পাম্প করতে সাহায্য করে এবং রক্তকে বাম নিলয়ের দিকে ফিরে আসা থেকে রক্ষা করে। এই যে ভালভ গুলোর কোথায় কোথায় কোনটার অবস্থান, এটা আপনারা মিলিয়ে মিলিয়ে সুন্দর করে দেখে ফেলতে পারবেন। হৃৎপিণ্ডের আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে এদের স্বয়ংক্রিয়তা বা হচ্ছে অটোরিদমিসিটি। হ্যাঁ, যে হৃৎপিণ্ডের পেশি কিন্তু নিজস্বভাবে সংকোচন এবং বিশ্রাম নিতে সক্ষম। যেমন হচ্ছে আমাদের সাইনোএট্রিয়াল নোড যেটা থাকে, হ্যাঁ, সাইনোএট্রিয়াল নোড যেটা হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার বলা হয়ে থাকে, তাই না? তো এই যে পেসমেকার যা হৃৎপিণ্ডের ছন্দ নির্ধারণ করে। আর সংকোচন প্রসারণ এটাও একটা হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য, অনন্য বৈশিষ্ট্য, যেটা কিনা হচ্ছে হৃৎপিণ্ডের প্রতি সংকোচনে রক্ত পাম্প করে এবং প্রশমনের সময় রক্তটা গ্রহণ করে। হ্যাঁ, তারপরে রক্তচাপের নিয়ন্ত্রণ, যে হৃৎপিণ্ডের কার্যক্রম ধমনীর রক্তচাপকে কি করে, নিয়ন্ত্রণ করে। এরপরে হচ্ছে পেশির যে গঠন, শাখাযুক্ত থাকে, ইন্টারক্যালেটেড ডিস্ক দ্বারা সংযুক্ত থাকে, এই বিষয়গুলো মাথায় রাখবেন। এরপরে হচ্ছে পরিবহন ক্ষমতা, ট্রান্সপোর্ট ফাংশন। হ্যাঁ, এটার ক্ষেত্রে কি ঘটে, যে হৃৎপিণ্ড অক্সিজেন, তারপরে হচ্ছে পুষ্টি এবং হরমোন সরবরাহ করে। এছাড়া কোষ থেকে কার্বন ডাই অক্সাইড ও বর্জ্য পদার্থ সংগ্রহ করে ফুসফুস এবং কিডনিতে পৌঁছে দেয়। আর হচ্ছে এর সাথে সাথে রক্ষা এবং সুরক্ষার কাজও করে থাকে, পেরিকার্ডিয়াম দ্বারা ঘেরা, যা হৃৎপিণ্ডকে আঘাত এবং সংক্রমণ থেকে রক্ষা করে। আচ্ছা, এইটার মধ্যে হৃৎপিণ্ডের বিষয়গুলো থেকে ভালগুলো ভালো করে কিন্তু দেখবেন আপনারা। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কার্ডিয়াক চক্র। হ্যাঁ, এটাও খুব গুরুত্বপূর্ণ। তো কার্ডিয়াক চক্র যেটা আছে এটার মোট সময়কাল হচ্ছে গিয়ে 0.8 সেকেন্ড। অলিন্দ শিথিল বা অ্যাট্রিয়াল ডায়াস্টলের জন্য 0.7 সেকেন্ড সময় লাগে, অলিন্দ সংকোচনের জন্য
0.1 সেকেন্ড সময় লাগে, নিলয় সংকোচনের জন্য 0.3 সেকেন্ড সময় লাগে, নিলয় শীতলের জন্য 0.5 সেকেন্ড সময় লাগে। তো আমরা যদি দেখি একদম টোটাল ধাপগুলো, যে অলিন্দ শীতল ও নিলয় শীতল, এটা সময়কালের জন্য হচ্ছে 0.5 থেকে 0.4 থেকে হচ্ছে 5 সেকেন্ড। অলিন্দ প্রসারিত ডানালিন্দ শিরা থেকে অক্সিজেনহীন রক্ত গ্রহণ করে, বা বাম অলিন্দ ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত গ্রহণ করে। আর নিলয় যখন শীতল হয় তখন হচ্ছে যে এভি ভালভ যেগুলো আছে, হ্যাঁ, যে হচ্ছে ট্রাইকাসপিড, মাইট্রাল, এগুলো খোলা থাকে, আর সেমিলুনার ভালভস হচ্ছে বন্ধ থাকে। রক্ত প্রবাহ যদি বলি, অলিন্দ থেকে নিলয়ে একটা প্যাসিভ ফিলিং হয়, এরকম হয়। আর হচ্ছে নিলয় সংকোচনের ক্ষেত্রে সময়কাল হচ্ছে 0.3 সেকেন্ড, যেখানে কিনা নিলয় সংকুচিত হয়, রক্ত প্রেরণ করা হয়। আর এভি ভালভস হচ্ছে এক্ষেত্রে কি থাকে, বন্ধ থাকে। আর অলিন্দ সংকোচনের সময় কিন্তু খোলা ছিল আর কি, হ্যাঁ। আর এদের যে কিছু ফেজ আছে, যেমন হচ্ছে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন, তারপরে হচ্ছে ভেন্ট্রিকুলার ইজেকশন, এগুলো হচ্ছে আপনারা ওই যে কন্টেন্টের মধ্যে খুব ভালো করে পেয়ে যাবেন। এটা একটু পড়লেই আপনারা বুঝে যাবেন, কোনো সমস্যা নেই, ওটা একটু পড়লে আপনারা ক্লিয়ারলি বুঝে যাবেন, হ্যাঁ। যে এখানে একটু সংক্ষিপ্ত ভাবে আছে, হচ্ছে ওইখানে একটু ডিটেলস আছে, আপনারা ওখান থেকে একটু কাইন্ডলি দেখে নেবেন। তো সময়কালটা একটু দেখার চেষ্টা করবেন, প্রত্যেকটা সময়কালটা, ওইটা বেশি গুরুত্বপূর্ণ। ওইটার ভিতরে কনফিউশন লেগে গেলে আপনারা করতে পারেন কি, একটা চার্ট করে ফেলতে পারেন। এরপরে আসি আমরা যদি হৃদস্পন্দনের শব্দের ক্ষেত্রে, যে প্রথমে একটা শব্দ হয় যখন এভি ভলভ হচ্ছে ট্রাইকাসপিড আর মাইট্রাল ভাব যখন বন্ধ হওয়ার শব্দ, যেটা হচ্ছে নিলয় সংকোচনের শুরুতে হয়, হচ্ছে সেটা হচ্ছে যখন হয় তখন একটা শব্দ হয় লাভ শব্দ। আর হচ্ছে একটা সাউন্ড হয় যখন সেমিলোনার ভলভ, পালমোনারি এবং অ্যাট্রিক যখন বন্ধ হয়ে যায়। এটা হয়েছে নিলয় যখন শিথিল হয়ে যায়, যখন ভেন্ট্রিকুলার ডায়াস্ট্রল ঘটে তখন। হ্যাঁ, তো হচ্ছে তখন একটা শব্দ হয় যেটা হচ্ছে ডাব। তো এছাড়া আরো হচ্ছে শব্দ হয়, যেমন হচ্ছে তখন কিছু কিছু সময় শোনা যায়, যদি হৃদরোগের সমস্যা থাকে তখন এই শব্দগুলো শোনা যায়। তবে মেইন শব্দ হচ্ছে লাভ এবং ডাব। এখন আমরা হৃদপিণ্ডের যে এখানে আছে যে কিভাবে কার্ডিয়াক চক্রটা হয়, হ্যাঁ, সিস্টল যখন হচ্ছে স্কুইজ হয় তখন সব ভালভ গুলো হচ্ছে ক্লোজড আছে। তারপরে যখন এই যে সিস্টল কুইজ, তারপর ডায়াস্টলের সময় দেখা যায় যে রিল্যাক্স অবস্থায় আছে, তখন ট্রাইকাসপিড এবং ভালভ গুলো ওপেন থাকে। তো এরপরে আসো যে মায়োজেনিক হচ্ছে নিয়ন্ত্রণ। হৃৎপিণ্ডের সংকোচন যখন স্বতঃস্ফূর্ত ভাবে হবে, সংকোচন প্রসারণ এবং বাহ্যিক উদ্দীপনার কোনো প্রয়োজন পড়বে না, তখন সেটাকে বলা হয় মায়োজেনিক নিয়ন্ত্রণ। এই স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ পদ্ধতিতে মায়োজেনিক নিয়ন্ত্রণ বলা হয়ে থাকে। হৃৎপিণ্ড নিজেই কিন্তু পেসমেকার কোষের মাধ্যমে কার্যকরী সংকট উৎপন্ন করে এবং রিদমিক যে সংকোচন সেটা নিশ্চিত করে। তো এখানে যে পেসমেকার কোষ, এটা হচ্ছে সাইনোট্রোবিয়াল নোড থাকে, ডান অরিন্দর প্রাচীর এটা থাকে। আর এখান থেকে হচ্ছে সংকেতটা আসলে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকশন প্যাটেনশিয়াল যেটা, সেটা তৈরি হয়। আর প্রতি মিনিটে 60 থেকে 100 বার যে সংকেত উৎপন্ন করতে পারে কিন্তু, হ্যাঁ। আর হচ্ছে হার্টের যে সংকোচনের এটা প্রাথমিক সূচনা করে হচ্ছে এই পেসমেকার কোষ। এরপরে হচ্ছে দেখা যায় যে এরা হচ্ছে সংকেতটা পরিবহন করে। সংকেতটা পরিবহন যখন করে তখন হচ্ছে কি ঘটে, যে এসএ নোড থেকে সংকেত ছড়ানো হয়, ডান ও বাম অলিন্দের পেশিতে ছড়িয়ে দেয়, অলিন্দ সংকোচন ঘটে। আর এভি নোড যেটা আছে ওটা সংকেত পৌঁছে সামান্য বিলম্ব সৃষ্টি করে, যা অলিন্দ নিলয় রক্ত প্রবাহের সমন্বয়টা নিশ্চিত করে, হ্যাঁ। আর বান্ডেল অফ হিজ এর মাধ্যমে হচ্ছে একটা হয় যে এভি নোড থেকে সংকেত হচ্ছে নিলয়ে চলে যায়, আর হচ্ছে রাইট ও লেফট যে বান্ডেল ব্রাঞ্চেস আছে ওটা সংকেতকে নিলয়ের দিকে, মানে হচ্ছে যে নিলয়ের দিকের অঞ্চল সেখানে প্রেরণ করে দেয়। আর পার্কেনজি ফাইবার থাকে, এটা সম্পর্কে আপনারা জানেন যে পার্কেনজি ফাইবার থাকে। তো এই পার্কেনজি ফাইবার মধ্যে চলে যায় সংকেত, যেখানে কিনা নিলয় সংকোচনটা ঘটায়। তো হচ্ছে গিয়া দেখা যায় যে তার মানে হচ্ছে সিম্প্যাথেটিক ক্ষেত্রে যে হার্ট রেট এরকম বাড়ছে, আর প্যারাসিম্প্যাথেটিক ক্ষেত্রে হার্ট রেটটা কমায় দিচ্ছে। আমাদের যে মায়োজনিক নিয়ন্ত্রণ, এটার আর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে এটা স্বতঃস্ফূর্ততার বজায় রাখে, হার্ট রেট নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, স্নায়ুতন্ত্রের প্রভাব আছে এভাবে, হরমোনের প্রভাব আছে, কিছু হরমোন আছে যেমন অ্যাড্রিনালিন হরমোন, থাইরয়েড হরমোন,
এই হরমোনগুলা এগুলা হচ্ছে একটু মাথায় রাখবেন, আমি যেটা একটু মুখে বলছি যে হচ্ছে হরমোনের প্রভাব আছে, যেমন হার্ট রেট ও সংকোচন শক্তি বৃদ্ধি করে যে হরমোনটা সেটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন। আর হচ্ছে যেটা হচ্ছে থাইরয়েড হরমোন সেটা হচ্ছে দীর্ঘমেয়াদে কি করে, হৃদরোগ ও বিপাকীয় কার্যক্রম উৎপন্ন করে। হ্যাঁ, আর মায়োজেনিক যে নিয়ন্ত্রণ এটার কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে হার্টের হচ্ছে যে নিজস্বতা সেটা বজায় রাখে, তারপর পেসমেকার ও কন্ডাকশন সিস্টেমে সংকোচনটা দিয়ে নিশ্চিত করে, তারপর অলিন্দ নীলর সংকোচন সমন্বিত করে, রক্ত প্রবাহ একমুখী রাখে, এভাবে আর কি। এখন আমাদের হৃৎপিণ্ড ছাড়াও আমাদের যে রক্ত সংবহনের অংশ সেখানে আছে কি, রক্তনালী আছে কিন্তু। হ্যাঁ, যেমন হচ্ছে ধমনী, শিরা, কৈশিক নালিকা, এগুলো নিয়েই হচ্ছে আমাদের রক্তনালী হচ্ছে গঠিত। তো ধমনীর যে হৃৎপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্তটা পরিবাহিত হয়, কিন্তু ব্যতিক্রম হিসেবে আছে কি পালমোনারি আর্টারি, যেটা কিনা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে থাকে। এছাড়া আমাদের যে ভেইন যেটা আছে ওটা দেহের বিভিন্ন অংশ থেকে আবার হচ্ছে অক্সিজেনহীন রক্ত, যেটা মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, সেটা ফেরত আনে। ব্যতিক্রম হিসেবে কি আছে, পালমোনারি ভেইন আছে। আর কৈশিক নালিকা যেটা, সেটা হচ্ছে ধমনী ও শিরার সংযোগকারী ক্ষুদ্রতম একটা রক্তনালী। এখানে হচ্ছে রক্ত এবং কোষের মধ্যে অক্সিজেন, পুষ্টি, বর্জ্য পদার্থ এগুলোর আদান প্রদান করে হচ্ছে এই কৈশিক নালীগুলো। আচ্ছা, এরপরে আছে আমাদের রক্ত সংবহন যন্ত্রের একটা উপাদান, সেটা হচ্ছে কি ব্লাড। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ উপাদান। রক্ত হলো একটা তরল টিস্যু, তরল যোজক কলা আমরা পড়েছি তাই না। এটা প্রধান উপাদানের মধ্যে কি কি আছে, প্লাজমা আছে, তারপরে হচ্ছে আহ লাল রক্তকণিকা আরবিসি আছে, ইরাইথ্রোসাইট বলা হয় যাদেরকে, সাদা রক্তকণিকা বা ডব্লিউবিসি আছে যাদেরকে লিউকোসাইট বলা হয় থাকে। এছাড়া আছে থ্রোম্বোসাইট বা প্লেটলেট। হ্যাঁ, এগুলো আছে যেগুলো কিনা রক্ত জমাট ধরে এবং ক্ষত নিরাময়ে সহায়তা করে থাকে। এখন রক্তের কার্যক্রমের মধ্যে যদি আমরা বলি যে এরা হচ্ছে অক্সিজেন পরিবহনে সহায়তা করে, পুষ্টি উপাদান পরিবহন করে, হরমোন পরিবহন করে, রোগ প্রতিরোধ করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এখান থেকে একটা জিনিস আপনারা একটু পড়ে নিবেন, দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েটের বইটা থেকে যদি পড়তে পারেন তাহলেও হবে, বা অনার্সের যে আপনাদের বইটা আছে সেখান থেকেও আপনারা দেখতে পারেন যে রক্তের যে বিভিন্ন কণিকা গুলো আছে এগুলোর যে তুলনামূলক ছক, ওইটা পড়লেই হয়ে যাবে। ওই ছকটা একটু কালেক্ট করে আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন, ঠিক আছে? এটা অবশ্যই মনে রাখবেন এবং এটা দেখবেন। যে ছক, যে তুলনামূলক ছকটা পড়লেই সবকিছু কিন্তু কাভার হয়ে যাবে আশা করছি। এরপরে আসি যে আমাদের হচ্ছে যে আমাদের যে রক্ত চক্র আর কি। হ্যাঁ, যে যেমন সিস্টেমিক রক্ত প্রবাহ আছে, তো এইটা হচ্ছে কি করে যে দেহের কোষ থেকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যে শরীরের সমস্ত কোষ থেকে বজ্র পদার্থ হৃৎপিণ্ডে নিয়ে আসে আর কি। তো এটার প্রবাহের যে ধাপ সেটা যদি আমরা বলি তাহলে কি ঘটে, দেহের কোষ থেকে রক্ত প্রথমে সংগ্রহিত হয়, শরীরের কোষগুলো থেকে অক্সিজেনহীন রক্ত হচ্ছে প্রথমে চলে আসে রাইট এট্রিয়ামে, ডান অলিন্দে চলে আসে। মানে প্রধান শিরা সুপেরিয়র ভেনা কেভার মাধ্যমে ও পরিষেবার ইনফেরিয়র ভেনা কেভা হচ্ছে নিচের শরীরের অংশ দিয়ে। এরপরে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে হচ্ছে রক্ত প্রবাহ হয়। ডান অলিন্দ হচ্ছে রক্ত জমা ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে ডান নিলয়ে চলে যায়, আর এই সময় অলিন্দটা কি হয়, সংকুচিত হয়। আবারও কিন্তু আপনাদের একটা কি হয়ে যাচ্ছে, রিভিশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে এটা হয়ে থাকে। এরপরে দেখা গেল যে এই সময় অলিন্দটা আবার কি হয়, সংকুচিত হয়ে যায়। আর তারপরে ডান নিলয় থেকে ফুসফুসে রক্ত হচ্ছে পাম্প হয়, ডান নিলয় সংকোচনের মাধ্যমে রক্ত পালমোনারি ভালভ দিয়ে পালমোনারি আর্টারিতে যায়। হ্যাঁ, এই প্রক্রিয়াকে বলা হয় ভেন্ট্রিকুলার সিস্টোল। কি বলা হয়ে থাকে, ভেন্ট্রিকুলার সিস্টোল বলা হয়ে থাকে। আর তারপরে ফুসফুসে অক্সিজেন গ্রহণ হয়, পালমোনারি আর্টারি ফুসফুসে অক্সিজেনহীন রক্ত পৌঁছে ক্যাপিলারিস অফ অ্যালভিওলোতে গ্যাসের বিনিময় ঘটায়। এরপরে যদি আসি আমরা হচ্ছে পালমোনারি হচ্ছে যে রক্ত প্রবাহ, সেই ক্ষেত্রে হচ্ছে দেখা যায় পালমোনারি রক্ত হলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত যা ফুসফুস থেকে হৃৎপিণ্ড আসে এবং সেখান থেকে শরীরের সমস্ত কোষে যেটা হচ্ছে বিতরণ হয় সেইটা। ওইটা হচ্ছে আপনাদের হচ্ছে নোটসের মধ্যে আছে, কন্টেন্টসের মধ্যে, ওইখান থেকে একটু দেখে নিলে আপনারা ওটা পারবেন, ওটা আপনি নোটস করে দিয়েছি। হ্যাঁ, এখন আসি আমরা করোনারি সংবহনে।
যে হৃৎপিণ্ডের নিজস্ব রক্ত সরবরাহ ব্যবস্থা যা কিনা মায়োকার্ডিয়ামে অক্সিজেনের পুষ্টি সরবরাহ করে থাকে, যেমন হচ্ছে করোনারি ধমনী। এটার উৎস হচ্ছে কোথা থেকে? অ্যাওর্টা থেকে সরাসরি এটা আসে। এদের প্রধান শাখার দুইটা আছে, একটা হচ্ছে লেফট করোনারি আর্টারি আর একটা হচ্ছে রাইট করোনারি আর্টারি। হ্যাঁ, আর হচ্ছে দেখা যায় যে এটার ভেইনের মধ্যে আছে হচ্ছে করোনারি আর্টারির মধ্যে আছে হচ্ছে করোনারি সাইনাস আছে, আর রাইট এট্রিয়াম থেকে ওইখানে চলে আসে, ডানোলিন্দে চলে আসে। হ্যাঁ, আর এটার কাজের কথা যদি বলি, যে হৃৎপিণ্ডের পেশিকে অক্সিজেন এবং পুষ্টি যে সরবরাহ সেটা নিশ্চিত করে। আর করোনারি ধমনী যদি বাধা হয় তখন কিন্তু একটা রোধ হয়, হ্যাঁ, ইসকেমিয়া রোগ হয়ে থাকে। এইগুলো আমাদের রক্ত সংবহনের বিষয়গুলো। আমি চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ টপিকগুলো সবকিছু নিয়ে আসার জন্য। এর মধ্যে হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ, করোনারি ধমনী, তারপরে হচ্ছে পালমোনারি রক্ত প্রবাহ, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার সিস্টেমিক যে রক্ত প্রবাহ, এসব কিছুই আনার চেষ্টা করেছি। শুধুমাত্র আপনার ওই যে রক্ত চার্টটা, ওইটা একটু ইন্টারমিডিয়েটের বই থেকে একটু কাইন্ডলি দেখে নেবেন। এরপরে আসি আমরা লসিকা সংবহন তন্ত্র। লসিকা সংবহন তন্ত্রের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে দেহের যে আমাদের এমন একটা এটা পরিবহন ব্যবস্থা যেটা কিনা শরীরের যে টিস্যু গুলো আছে ওখান থেকে অতিরিক্ত তরল সংগ্রহ করে শিরাতে ফিরিয়ে নিয়ে আসে এবং হচ্ছে রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটার যদি আমরা প্রধান উপাদান বলি, এক্ষেত্রে আছে হচ্ছে লসিকা আছে, লসিকা নালী আছে, লসিকা গ্রন্থি আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে আরো কিছু অর্গানস আছে। তো লসিকার ক্ষেত্রে কি হয় যে হচ্ছে স্বচ্ছ তরল থাকে এরা, হালকা হলুদ বর্ণের থাকে, আর টিস্যুতে জমে থাকা অতিরিক্ত তরল থেকে এরা উৎপন্ন হয়। আর এতে পর্যাপ্ত পরিমাণে পানি থাকে, প্রোটিন থাকে, লবণ থাকে, তারপরে হচ্ছে লিম্ফোসাইট যে শ্বেত রক্তকণিকা সেটা থাকে। আর লসিকা হচ্ছে নালী যেটা থেকে এটা ছোট ছোট হচ্ছে কৈশিক, যে লসিকা কৈশিক থেকে শুরু হয়ে বড় নালীতে আবার রূপ নেয়। আর হচ্ছে এটার আবার দুইটা হচ্ছে প্রধান নালী আছে, একটা হচ্ছে থোরাসিক ডাক্ট আর হচ্ছে রাইট লিম্ফেটিক। থোরাসিক যেটা বড় অংশের লসিকা বহন করে, আর রাইট লিম্ফেটিক যেটা ডান দিকের মাথা, গলা, বুক এইটার লসিকা বহন করে। এগুলো হচ্ছে রক্ত প্রবাহে সাবক্লেভিয়ান ভেইনের সাথে কিন্তু মিশে যায়। এরপরে হচ্ছে লসিকা গ্রন্থির কথা যদি বলি, লসিকা নালীর বরাবর এটা ছড়িয়ে থাকে, আকারে ছোট থাকে, ডিম্বাকার থেকে। এগুলোর কাজ হলো গিয়ে হচ্ছে গিয়ে দেখা যায় যে এরা লসিকাকে ছেঁকে জীবাণু, টক্সিন, ক্ষতিকর কণিকা আটকে রাখে এবং লসিকা উপস্থিত লিম্ফোসাইটকে সক্রিয় করে। এরপর লসিকার যে অর্গানস গুলো আছে যেমন হচ্ছে টনসিল, থাইমাস, স্প্লিন, প্লিহা, এগুলোকে লসিকা অঙ্গ বলা হয়ে থাকে। এগুলো দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কিন্তু শক্তিশালী করে তোলে। তো লসিকা সংবহনতন্ত্রের যদি আমরা কাজ বলি, তো হচ্ছে কাজের মধ্যে আছে হলো গিয়ে যে এরা টিস্যুতে জমে থাকা অতিরিক্ত যে তরল সেটা রক্তে ফিরিয়ে আনে। তারপরে হচ্ছে চর্বি শোষণ করে। কি শোষণ করে? চর্বি। ক্ষুদ্রান্তের লেকটিন নামক বিশেষ লসিকা নালী চর্বি শোষণ করে লসিকা প্রবাহে আনে। তারপরে হচ্ছে রোগ প্রতিরোধ করতে সহায়তা করে, যেমন লিম্ফোসাইটের যে টি সেল, আবার বি সেল, এরা কিন্তু জীবাণুর বিরুদ্ধে লড়াই করে অ্যান্টিবডি তৈরি করে। আর লসিকা গ্রন্থি কিন্তু ফিল্টার হিসেবেও কাজ করে। হ্যাঁ, তো এই মোটামুটি হচ্ছে আমাদের লসিকা তন্ত্র। এছাড়া সংবহন তন্ত্রের হচ্ছে আরো কিছু অন্যান্য কাজ আছে, যেমন হচ্ছে পুষ্টি পরিবহনে সহায়তা করে, হরমোন পরিবহনে সহায়তা করে, তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে, রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে, রোগ প্রতিরোধে সহায়তা করে থাকে। আর তারপরে রক্ত জমাট বাঁধায়ও সহায়তা করে। আর এছাড়া পুষ্টি ও বজ্র পদার্থ তৈরিতেও সহায়তা করে। এছাড়া অম্ল ক্ষারের যে সাম্যাবস্থা সেটা বজায় রাখতেও কিন্তু সহায়তা করে থাকে। এবার আমরা কিছু প্রশ্ন যদি দেখি, যে হৃৎপিণ্ডের কোন পেশি আমাদের ইচ্ছার বাইরে স্বয়ংক্রিয়ভাবে সংকুচিত হয়? এটা হচ্ছে আমাদের কার্ডিয়াক মাসল। কোনটা? কার্ডিয়াক মাসল। এরপরে হচ্ছে হৃৎপিণ্ডের কোন ভালভ রানন্দ ডায়নের মধ্যে অবস্থান করে এবং রক্তকে একমুখী রাখে? এটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভটা। এরপরে হচ্ছে কার্ডিয়াক চক্রে নিলয় সংকোচনের সময় কোন ধরনের ভালভ খোলা থাকে? এটা হচ্ছে সেমিলোনার ভালভ যেটা আছে সেটা খোলা থাকে। হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার হচ্ছে এসএ নোড। এসএ নোডকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার।
এরপর হচ্ছে স্নায়ুতন্ত্রের কোন অংশ হৃদস্পন্দন এবং সংকোচন শক্তিটাকে বৃদ্ধি করে? এটা হচ্ছে কি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এবারে ধমনী, শিরা, উপৈশিক নালী কোন সংবহন ব্যবস্থার অংশ? এটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের একটা অংশ। করোনারি সার্কুলেশন কোন অঙ্গে সরাসরি অক্সিজেন ও পুষ্টি প্রদান করে? এটা হচ্ছে উদাহরণ হিসেবে আছে কি মায়োকার্ডিয়াম। লসিকা সংবহন তন্ত্রের প্রধান কার্যক্রম কোনটি? অতিরিক্ত তরল ও প্রোটিন সংগ্রহ এবং রোগ প্রতিরোধ করা। এরপরে আমাদের আজকের আর একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের শ্বসন তন্ত্রের শারীরবৃত্ত, হ্যাঁ, ফিজিওলজি অফ রেসপিরেশন। তো শ্বসনটা কি জিনিস? শ্বসন হলো একটা মৌলিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেখানে কিনা জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে, তারপরে হচ্ছে সেই কোষে খাদ্য পদার্থ যেটা আছে গ্লুকোজ, সেটা জারণের মাধ্যমে শক্তি উৎপাদন করে এবং উপজাত হিসেবে বা বাই প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড এবং পানিটাকে নির্গত করে দেয়। তো শ্বাস প্রশ্বাসের যে অঙ্গগুলো আছে সেটা হচ্ছে প্রধানত দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে উপরের শ্বাসনালী আর একটা হচ্ছে নিচের শ্বাসনালী। হ্যাঁ, উপরে যে শ্বাসনালী আছে ওটা হচ্ছে নাক, তারপর হচ্ছে ফ্যারিংস, লেরিংস দিয়ে তৈরি। নাক যেটা আছে ওটা হচ্ছে বাতাসে ঢোকে এবং ফিল্টার হয়, আর ফ্যারিংস যেটা আছে ওটা নাক ও মুখ থেকে আসা বাতাস ওটা গলদেশ দিয়ে ফুসফুসের দিকে চলে যায়। আর ল্যারিংস যেটা আছে ওটা হচ্ছে ষড়যন্ত্র, বাতাসকে শ্বাসনালীতে পাঠিয়ে দেয়। আর শ্বাসতন্ত্রের যে অঙ্গ, যে নিচের যে শ্বাসনালীতে ওগুলোতে থাকে ট্রাকিয়া, যেটা বাতাসটাকে ফুসফুসে পৌঁছে দেয়। তারপরে থাকে ব্রঙ্কাস, ব্রঙ্কাস হচ্ছে ট্রাকিয়া থেকে ফুসফুসে হচ্ছে গিয়ে কি করে প্রবেশ করে, ছোট ছোট শাখায় বিভক্ত হয়ে যায়। আর ব্রঙ্কিউল যেটা আছে আরো ছোট শাখা, যেগুলো এলভিউলি পর্যন্ত বাতাস নিয়ে যায়। তারপরে হচ্ছে এলভিউলি কি? এলভিউলি হচ্ছে ক্ষুদ্র থলি, গ্যাসের আদান প্রদান হয় যেখানে। এরপর হচ্ছে ফুসফুস যেটা আছে ওটা হচ্ছে বক্ষগহ্বরের হচ্ছে মধ্যে অবস্থান করে, এটা হৃৎপিণ্ডের দুই পাশে থাকে। আর ডান ফুসফুসটা হচ্ছে তিন লোব বিশিষ্ট, যেমন আপার, মিডল এবং লোয়ার। আর বাম ফুসফুস যেটা আছে ওটা হচ্ছে দুই লোব, এটা হচ্ছে হৃৎপিণ্ডের জন্য এরকম থাকে আর কি, বাম ফুসফুস যেটা আছে। তো হৃৎপিণ্ডের জন্য স্থান থাকে আর কি, কার্ডিয়াক নচ থাকে একটা। আর আকৃতি হচ্ছে ফুসফুসের আকৃতি যদি হালকা কোন্ডাকৃতির, লালচে ধূসর রঙের হয়ে থাকে। এই যে আমাদের শ্বসন তন্ত্রের ইয়া দেখাইছে যে ফ্রন্টাল সাইনাস থেকে শুরু করে ন্যাসাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি, ট্রাকিয়া, হ্যাঁ, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, লেফট লাং, রাইট লাং, আর নিচে এখানে ডায়াফ্রাম থাকে। এটা আমরা একটু পরে করব। ফুসফুসের গঠনের বহিঃস্তরে যেটা থাকে সেটা হচ্ছে কি, এটার বহিঃস্তরে পেরিটোনিয়াম বা প্লিউরা থাকে, আর ভেতরের স্তরে ফুসফুসের হচ্ছে পৃষ্ঠে লাগানো থাকে, বহিঃস্তরের যে পৃষ্ঠে ওটা লাগানো থাকে। বাহ্যিক স্তর যেটা আছে ওটা বক্ষগহ্বরের ভিতরের দেয়ালের সাথে এটা হচ্ছে সংযুক্ত অবস্থায় থাকে। হ্যাঁ, আর প্লিউরাল একটা গ্যাপ থাকে দুই স্তরের মধ্যে, পাতলা তরল থাকে যা কিনা ঘর্ষণ কমায় এবং শ্বাস প্রশ্বাসকে কি করে দেয়? সহজ করে দেয়। আর ফুসফুসের অভ্যন্তরীণ গঠনে যদি বলি, ব্রঙ্কাস ট্রাকিয়া থেকে ফুসফুসের মধ্যে কি করে বাতাসটা প্রবেশ করায়, আর ব্রঙ্কিউলস ব্রঙ্কাসের ছোট শাখা যেটা কিনা অ্যালভিউলার পর্যন্ত বাতাসটাকে পৌঁছে দেয়। আর অ্যালভিউলাকে যে ক্ষুদ্র থলি আকৃতির গ্যাস বিনিময় কেন্দ্র, যেটা কিনা পাতলা শ্বাস ঝিলে অক্সিজেন হচ্ছে এবং কার্বন ডাই অক্সাইডের দ্রুত বিনিময়টা নিশ্চিত করে। ফুসফুসের প্রধান যে কার্যকারিতা সেগুলোর মধ্যে যদি বলি, যে অক্সিজেন গ্রহণ, তারপর কার্বন ডাই অক্সাইড নির্গমন, পিএইচ নিয়ন্ত্রণ, হ্যাঁ, পিএইচ এর মাত্রা কিন্তু বজায় থাকে। এছাড়া শব্দ উৎপাদনেও ল্যারিংস এবং ফুসফুস মিলে কিন্তু কাজ করে। আমরা যদি বিশেষ বৈশিষ্ট্যের দিকে তাকাই, তাহলে কিছু যেমন উপযুক্ত স্থিতিস্থাপকতা আছে, শ্বাস প্রশ্বাসের সময় ফুসফুস সহজে প্রসারিত হয়, সংকুচিত হয়। তারপরে হচ্ছে বৃহৎ একটা পৃষ্ঠক্ষেত্র থাকে, যেমন 70 থেকে 100 মিটার স্কয়ার, যেখানে দ্রুত এবং কার্যকরী গ্যাস বিনিময়টা কি করে নিশ্চিত করে। এরপর রক্ত সরবরাহ হয় প্রতিটি ফুসফুসে, পালমোনারি আর্টারি এবং ভেনাস রক্তনালী থাকে যা কিনা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহনকে কি করে দেয়? সহজ করে দেয়। শ্বসনের ধাপসমূহ যদি আমরা বলি, যে এটা হচ্ছে গিয়া একটা পালমোনারি ভেন্টিলেশন প্রথমে আছে, তারপরে আছে হচ্ছে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া আছে। তো এটার মধ্যে যে ফুসফুসে বায়ুর প্রবেশ এবং নির্গমনের যে প্রক্রিয়া সেটাই হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন। তো এটার ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়ার মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে কি প্রশ্বাস, তাই না, ইন্সপিরেশন। এর প্রকৃতি হচ্ছে সক্রিয় একটা প্রক্রিয়া, প্রশ্বাস যেটা আছে সেটা
এবং এই ক্ষেত্রে কি কি কাজ হয়? এই ক্ষেত্রে হয় ডায়াফ্রাম সংকোচনের ফলে নিচের দিকে নেমে আসে, হ্যাঁ, নিচের দিকে নেমে আসে। আর বাহ্যিক ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়ে পাঁজরের যে খাঁচা আছে ওটা উপরের দিকে ও বাইরের দিকে তোলে। আর ফলাফল হচ্ছে বক্ষ গহ্বরের যে আয়তন সেটা হচ্ছে বড় হয়ে যায়। আর অ্যালভিওলার চাপ যেটা আছে ওটা বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় কমে যায়। আর বায়ুমণ্ডলীয় বায়ুচাপের পার্থক্যের কারণে ফুসফুসটার যে প্রবেশ সেটা হচ্ছে গিয়ে সেটার মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে বায়ুমণ্ডলীয় চাপের কারণে গ্যাসগুলো। তো এর মাধ্যমে প্রসেসটা ঘটে। আর অতিরিক্ত যখন গ্যাস হয় তখন কিন্তু একটা প্রবলেম তৈরি হয়, হ্যাঁ, ফোর্সড ইন্সপিরেশনের ক্ষেত্রে। সেটার নাম হচ্ছে স্টার্নোক্লেইডোমাস্টয়েড এবং স্কেলিন পেশিটা সক্রিয় হয়ে যায়, যা কিনা পাঁজরের খাঁচা আর একটু উঁচু করে এবং বক্ষ গহ্বরের আয়তন বাড়ায়, তখন প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, এরপরে যদি আমরা সেই শ্বাস প্রশ্বাসের ধাপের মধ্যে যে নিঃশ্বাস ধাপে কি হয়, নিঃশ্বাস কিভাবে হয়, এটা হচ্ছে একটা প্যাসিভ প্রক্রিয়া। যেমন প্রশ্বাসটা ছিল একটা অ্যাক্টিভ প্রক্রিয়া, এটা কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। প্রশ্বাসটা, হ্যাঁ, অ্যাক্টিভ প্রক্রিয়া। আর নিঃশ্বাসটা হচ্ছে একটা প্যাসিভ প্রক্রিয়া। হ্যাঁ, এটা কিভাবে, এটার ক্ষেত্রে পেশিটা কিভাবে হয় যে ডায়াফ্রামটা শিথিল হয়ে যায়, স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আর ফুসফুসের যে ইলাস্টিক রিকয়েল আছে ওটা বক্ষ গহ্বরের আয়তনটাকে কমিয়ে আনে। আর বক্ষ গহ্বরের আয়তনটা এর মাধ্যমে কি হয়, হ্রাস পেয়ে যায়। আর হচ্ছে দেখা গেল যে অ্যালভিওলার চাপ বায়ুমণ্ডলের চাপের তুলনায় বৃদ্ধি পায়, আর ফলে বায়ু ফুসফুস থেকে বাইরে বেরিয়ে যায়। আর জোরে নিঃশ্বাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ যে ইন্টারকোস্টাল ও অ্যাবডোমিনাল পেশিটা কি হয়, সক্রিয় হয়ে যায় যখন হচ্ছে নিঃশ্বাসটা জোরে হবে। আর এগুলো হচ্ছে বক্ষ গহ্বরকে সংকুচিত করে এবং ফুসফুসের আয়তনটাকে আরো কমিয়ে দেয়, ফলে দ্রুত অধিক পরিমাণে বায়ু নির্গমন ঘটে থাকে। এই যে এখানে আপনাদের ডায়াফ্রাম পেশি কিভাবে কাজ করে, ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশি, সেটা নিয়ে এখানে কথা বলা আছে। এখন আসি আমরা গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে। গ্যাসীয় বিনিময় হলো অ্যালভিওলার আর পালমোনারি ক্যাপিলারির মধ্যে একটা যে হচ্ছে সম্পর্ক, চাপের যে পার্থক্য, সেটার কারণে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ডিফিউশন প্রক্রিয়া, এটাই হচ্ছে গ্যাসীয় বিনিময়। তো অক্সিজেন বিনিময়ের ক্ষেত্রে অ্যালভিওলারের যে আংশিক চাপ সেটা থেকে 104 মিলিমিটার পার হচ্ছে। আর হচ্ছে ভেনাস রক্তে যে হচ্ছে আংশিক চাপ থাকে অক্সিজেনের, সেটা থেকে 40 মিলিমিটার পার হচ্ছে। তার মানে কি হয় যে অক্সিজেন উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে ডিফিউশন বা ব্যাপন ঘটে থাকে। একইভাবে কার্বন ডাই অক্সাইড বিনিময়ের ক্ষেত্রে ভ্যানাস রক্তের আংশিক চাপ থেকে 45 মিলিমিটার পার হচ্ছে। আর অ্যালভিওলার হচ্ছে দেখা যায় এটা থাকে কত, আংশিক চাপ থেকে 40 মিলিমিটার। তাহলে ফলস্বরূপ কার্বন ডাই অক্সাইড উচ্চচাপ অঞ্চল থেকে মানে ভ্যানাস রক্ত থেকে অ্যালভিওলাতে ডিফিউশন ঘটে, পরে নিঃশ্বাসের সাহায্যে দ্রুত ওখান থেকে বের হয়ে যায়। আর গ্যাস পরিবহনের কথা যদি আমরা বলি যে কিভাবে হয়, যে অক্সিজেন পরিবহন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে হয়, এটা হচ্ছে প্রায় 98%। আর হচ্ছে দেখা যায় যে হিমোগ্লোবিন তৈরি করে, আর টিস্যুতে গেলে সহজেই আবার অক্সিজেনটা ছেড়ে দেয়। আর প্লাজমার দ্রবীভূত মাত্র 2%, এটা হচ্ছে খুব অল্প পরিমাণে অক্সিজেন সরাসরি প্লাজমায় মিশে থাকে। কার্বন ডাই অক্সাইড পরিবহন আবার তিন ধাপে হতে পারে। একটা হচ্ছে বাইকার্বনেট, হচ্ছে আয়ন রূপে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে প্লাজমার সাথে সরাসরি যুক্ত হয়। বাইকার্বনেট আয়ন যেটা তখন হচ্ছে রক্তে কার্বন ডাই অক্সাইড কি করে, পানির সাথে মিশে রাসায়নিক বিক্রিয়ায় বাইকার্বনেট আয়ন তৈরি করে। এই প্রক্রিয়ায় কার্বনিক এনহাইড্রেস এনজাইমটা সাহায্য করে থাকে। আর হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয় যেটা হচ্ছে কার্বোহিমিনো হিমোগ্লোবিন তৈরি করে। আর প্লাজমা সরাসরি দ্রবীভূত হয়ে দেখা যায় যে সামান্য পরিমাণে কার্বন ডাই অক্সাইড সরাসরি রক্তরসে মিশে থাকে। আর অভ্যন্তরীণ শোষণের ক্ষেত্রে কোষীয় স্তরে অক্সিজেন ব্যবহার করে গ্লুকোজের হচ্ছে জারণ ঘটায় আর কি। হ্যাঁ, আর হচ্ছে শ্বাস নিয়ন্ত্রণের যদি আমরা প্রক্রিয়া বলি, সেক্ষেত্রে হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ আছে, তারপর হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণ আছে। রক্তের হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে হচ্ছে মেডুলা অবলাগান্টা, তারপরে হচ্ছে পন্স, এগুলা কাজ করে স্নায়বিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে। যে হচ্ছে ডরসাল রেসপিরেটরি যে গ্রুপটা থেকে, আর ভেন্ট্রাল রেসপিরেটরি যে গ্রুপটা থেকে, আর প্রি বজ্জার একটা কমপ্লেক্স তৈরি হয়, হ্যাঁ, যেটা কিনা শ্বাসের প্রধান রিদম জেনারেটরের কাজ করে থাকে আর কি। তো মেডুলা অবলাগান্টার যেটা ডিআরজি থাকে বা ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে, ওটা হলো হচ্ছে মৌলিক যে রেসপিরেটরি রিদম সেটা তৈরি করে, স্বাভাবিক নিঃশ্বাসের নিয়ন্ত্রণের সাথে জড়িত। আর ভেন্ট্রাল যেটা থেকে, এটা জোরে শ্বাস সময় সক্রিয় হয়। আর পন্স যেটা থেকে, ওটা হচ্ছে নিউমোটেক্সিক সেন্টার, যেটা কোনো হাড় বা গভীরতা নিয়ন্ত্রণ করে। আর হচ্ছে অ্যানিউস্টিক যেটা থাকে, ওটা হচ্ছে দীর্ঘশ্বাসে সহায়তা করে থাকে।
শ্বাস নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাসায়নিক নিয়ন্ত্রণ আছে, যেটা কোনো হচ্ছে কেন্দ্রীয় কেমোরিসেপ্টরের কাজ করে থাকে, হচ্ছে আর পেরিফেরাল কেমোরিসেপ্টরের কাজ করে থাকে। আর রেফ্লেক্সও নিয়ন্ত্রণ হয়, যেমন হচ্ছে হেয়ারিং ব্রোয়ার রিফ্লেক্স হয়, তারপরে ইরিটেন্ট রিসেপ্টর এবং যে রিসেপ্টর এখানে কাজ করে থাকে, যেটার মাধ্যমে কি হয় যে ধুলো ধোয়া বা অস্বাভাবিক চাপ হলে কাশি, তারপরে হচ্ছে এরকম শ্বাসের পরিবর্তনটা ঘটে ফেলে। তো একইভাবে হচ্ছে দেখেছি শ্বাস নিয়ন্ত্রণের ক্ষেত্রে রিফ্লেক্সের যে আছে ওইটার ক্ষেত্রে কিন্তু আমাদের ভেন্টিলেশন পারফিউমেশন যে অনুপাত সেটাও কিন্তু কাজ করে। হ্যাঁ, ওটা আমাদের হচ্ছে ইয়েসে আছে, নোটসে আছে, ওটা একটু দেখে নেবেন। আর এসিড বেস যে ভারসাম্য সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রক্তের যে পিএইচ সেটা নিয়ন্ত্রিত হয়, আর হচ্ছে এসিড বেস ভারসাম্যটাও রক্ষা হয়। আর হচ্ছে বিশেষ যে শারীরবৃত্ত অবস্থা আছে, যেমন হচ্ছে ব্যায়ামের সময় হচ্ছে অক্সিজেন ডেলিভারি কার্যকর থাকে, উচ্চতার ক্ষেত্রে হাইপোক্সিয়া যার থাকে, হাইপার ভেন্টিলেশন হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে গর্ভাবস্থার ক্ষেত্রে প্রজেস্টেরন নিয়ন্ত্রিত যে হালকা হাইপার ভেন্টিলেশন, ওটার ক্ষেত্রে মৃদু অ্যালকালোসিস হয়। তো শ্বসনতন্ত্রের যদি আমরা কিছু জটিলতা দেখি, সেক্ষেত্রে আছে শ্বাসনালীর জনিত জটিলতা আছে, যেমন অ্যাজমার সমস্যা থাকতে পারে, ব্রঙ্কাইটিসের প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে ফুসফুসের যে জটিলতা সেটা হতে পারে, যেমন নিউমোনিয়া। এগুলোতে সংক্রমণ হলে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড নির্গমন প্রক্রিয়াটা ব্যাহত হয়। ফুসফুসের রেশমি টিস্যুর সমস্যা হতে পারে। হ্যাঁ, যে পালমোনারি ফাইব্রোসিস এটা হতে পারে। তারপর হচ্ছে এমফাইসেমা হতে পারে, যে অ্যালভিওলার ভাঙন ঘটতে পারে। নবজাতক রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে। আর রক্তে গ্যাসের ভারসাম্যহীনতা হতে পারে, যেমন হাইপোক্সিয়া। তারপর রক্তে যখন অক্সিজেনের পরিমাণ কম থাকবে। আর হচ্ছে হাইপার ক্যাপনিয়া হয়, যেমন রক্তে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডটা যদি থাকে। এই জটিলতার হচ্ছে কিছু কারণও আছে, যেমন হচ্ছে সংক্রমণ, তারপর পরিবেশগত প্রভাব, বংশগত কারণও হতে পারে। অথবা ধূমপান বা ক্ষতিকর কোনো অভ্যাস থাকতে পারে। তো আমরা কিভাবে এটা এড়াতে পারি? যেমন হচ্ছে আমরা ধোঁয়া এগুলো কিন্তু কমাতে পারি, মাস্ক ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে আমরা ব্যায়াম করতে পারি। শারীরিক কার্যক্রমের মাধ্যমে ফুসফুসের কিন্তু সক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। এছাড়া কিন্তু আমরা সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণ করতে পারি। এছাড়া হচ্ছে আমরা ধূমপান এবং অন্য ক্ষতিকর যে অভ্যাস আছে সেটা পরিহার করতে পারি। আর নবজাতকদের জন্য একটা বিষয় আছে, যে জন্মের সময় পরবর্তীতে সার্ফেক্টেন্টের ঘাটতি পূরণে সেটাকে নিশ্চিত করতে হবে, অক্সিজেন থেরাপি দিতে হবে। আর বিশেষ ক্ষেত্রে নিওনেটাল আইসিইউতে পর্যবেক্ষণে রাখতে হবে। এবার আমরা কিছু প্রশ্নের দিকে আসি, যে হচ্ছে যেমন হচ্ছে শ্বসনের মূল উদ্দেশ্য কি? শ্বসনের মূল উদ্দেশ্য হচ্ছে অক্সিজেন গ্রহণ করা এবং কার্বন ডাই অক্সাইড নির্গমন করা। তারপর হচ্ছে গ্যাস বিনিময়ের মূল কেন্দ্র হিসেবে কাজ করে কোনটা? অ্যালভিওলাই। ডান ফুসফুসের কয়টা লোব থেকে? ৩টা লোব থেকে। প্রশ্বাস কিসের মাধ্যমে প্রধানত সক্রিয় হয়? ডায়াফ্রাম ও বাহ্যিক ইন্টারকোস্টাল টিস্যুর মাধ্যমে। এছাড়া রেসপিরেটরি অ্যাসিডোসিস সাধারণত কিসের কারণে হয়? এটা হচ্ছে হাইপো হচ্ছে ভেন্টিলেশনের কারণে হয়ে থাকে। নিচে কোনো ফুসফুসের বিশেষ বৈশিষ্ট্য নয়, এটা হচ্ছে রক্ত সরবরাহের অভাব, এটা নয়। তারপরে হেরিং ব্রোয়ের যে রিফ্লেক্স সেটার ক্ষেত্রে কি হয়? ফুসফুস অতিপ্রসারণ হলে প্রশ্বাসটা বন্ধ হয়ে যায়। আর রক্ত অক্সিজেন পরিবহনের প্রধান মাধ্যম কোনটা? হিমোগ্লোবিন। এবারে আমরা দেখব রেচনের শারীরবৃত্ত, যে দেহের যে বিপাকীয় ক্রিয়ায় উৎপন্ন যে বিষাক্ত পদার্থ, যেমন হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো দেহ থেকে বের করাই হচ্ছে রেচনের উদ্দেশ্য থাকে। তো রেচনের যে প্রধান অংশসমূহ আছে বা অঙ্গগুলো আছে, তার মধ্যে আছে বৃক্ক, যেমন সংখ্যায় থাকে এরা 2টা। আর এটা হচ্ছে উদর গহ্বরের পশ্চাৎ গহ্বরে থাকে, আর মেরুদণ্ডের 2 পাশে অবস্থিত থাকে। এটার প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে রক্ত থেকে মূত্রটাকে তৈরি করা। আর গঠনগত কার্যকরী একক হলো নেফ্রন। বৃক্কের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে নেফ্রন। তারপরে হচ্ছে থাকে ইউরেটার বা রেচন নালী। প্রতিটি বৃক্ক থেকে এরা কি করে? একটি করে ইউরেটার মূত্রথলির সাথে সংযুক্ত থাকে। এদের কাজ হচ্ছে গিয়ে যে এরা হলো গিয়ে মূত্র বৃক্ক থেকে মূত্রথলিতে পৌঁছে দেয়। আর যে মূত্রথলি সেটা হচ্ছে মূত্র সংরক্ষণ করে। আর মূত্রনালী বা ইউরেথ্রা কি করে? মূত্রথলি থেকে মূত্রকে দেহের বাইরে নির্গত করে দেয়। এবার ইউরিন ফর্মেশনের যে বিভিন্ন ফেসেস গুলো আছে, তার মধ্যে আছে আল্ট্রাফিল্ট্রেশন আছে, সিলেক্টিভ রিঅ্যাবসর্পশন আছে, রিঅ্যাবজর্বেশন আছে, আর হচ্ছে টিউবুলার সিক্রেশন আছে।
তো আমরা যদি আল্ট্রাফিল্ট্রেশনের দিকে দেখি যে এটা হচ্ছে কি করে, এটা হচ্ছে নেফ্রনের যে গ্লোমেরুলাস আছে সেখান থেকে রক্তকে, উচ্চ রক্তচাপের কারণে রক্তটাকে ছেঁকে ফেলে আর কি। হ্যাঁ, তো রক্তটাকে ছেঁকে পানি, আয়রন, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, এগুলো ইউরিয়া ইত্যাদি হচ্ছে বোম্যান্স যে ক্যাপসুল আছে সেখানে প্রবেশ করে। আর বড় প্রোটিন ও রক্তকণিকাটা ফিল্টার হয় না আল্ট্রাফিল্ট্রেশনে। তারপরে হচ্ছে সিলেক্টিভ হচ্ছে গিয়ে রিঅ্যাবজর্বেশন হয়, যে বোম্যান্স ক্যাপসুল থেকে ফিল্ট্রেট নেফ্রনের বিভিন্ন নালিকা, যেমন হচ্ছে প্রক্সিমাল টিউবেল, হেনলিস লুপ, ডিস্টাল টিউবেল দিয়ে এগুলো হচ্ছে প্রবাহিত হয়। তারপরে দেহের যে প্রয়োজনীয় পদার্থ আছে যেমন পানি, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম বা যেগুলো ইলেকট্রোলাইট আছে ওগুলো হচ্ছে রক্তে কি হয়, শোষিত হয়ে যায়। এরপরে হচ্ছে টিউবুলার সিক্রেশন হয়, যে হচ্ছে কিছু অপ্রয়োজনীয় বা অতিরিক্ত পদার্থ সরাসরি রক্ত থেকে নেফ্রনের নালিকায় কি হয়ে যায়, মিশ্রিত হয়ে যায়। এতে রক্ত থেকে অতিরিক্ত অ্যাসিড এবং অন্যান্য যে বিষাক্ত পদার্থ আছে সেটা কিন্তু দূর হয়ে যায়। এখন আমরা যদি বৃক্কের গঠনের দিকে কথা বলি, এটা হচ্ছে কেমন থাকে, এটা থাকে হচ্ছে বিনস এর মতো, বিনের আকৃতির মতো। হ্যাঁ, এবং লালচে বাদামি রঙের থাকে এটা। আর এটার হচ্ছে একটা অংশ থাকে যেটাকে বলা হয় হাইলাম, রক্তনালী, লিম্ফ, ইউরেটার ও স্নায়ুর প্রবেশ বাহিরের স্থান হচ্ছে এটা। আর অভ্যন্তরীণ গঠনের মধ্যে আছে কর্টেক্স, তারপরে হচ্ছে মেডুলা, রেনাল পিরামিড আছে, রেনাল পিরামিড বা হচ্ছে ক্যালিক্স আছে। হ্যাঁ, কর্টেক্স এর মধ্যে বাইরের স্তর থাকে, অভ্যন্তরীণ গঠনে গ্লোমেরুলাস, প্রক্সিমাল টিউবুলের উপস্থিতি এখানে থাকে। আর এদের গঠনগত এককে হচ্ছে নেফ্রন, যেখানে থেকে হচ্ছে গ্লোমেরুলাস, তারপরে হচ্ছে বোমেন্স ক্যাপসুল, হেনলিস লুপ, ডিস্টাল টিউব, এগুলো কালেকশন টিউব, এটা নিয়ে হচ্ছে একটা নেফ্রন গঠিত থাকে আর কি। এগুলো এই মানে গঠনগুলো ভালোভাবে দেখে ফেলবেন। তো এই হচ্ছে একটা আমাদের দেখা যায় অ্যাড্রেনাল গ্ল্যান্ড যেটা থাকে, তারপরে হচ্ছে ইউরেথ্রা ব্ল্যাডার, এই যে দুইটা কিডনি আছে। হ্যাঁ, ইনফেরিয়র ভেনা কাভাটা হচ্ছে এইদিকে, অ্যাওয়ার্টা হচ্ছে এখানে। তো সেটার এই ঠিক এর দিকে ইউরেটর, তারপর হচ্ছে যে ব্ল্যাডার, ইউরেথ্রা, এগুলো হচ্ছে অবস্থান করে। আর বৃক্কের কাজের কথা যদি বলি, এটা কি কাজ করে, এটা হচ্ছে দেখা যায় আমাদের ইউরিন যে প্রোডাকশন সেটা হয় এবং বিষাক্ত পদার্থের নিষ্কাশন হয় এই বৃক্কের মাধ্যমে, তাই না? তারপরে হচ্ছে পানি এবং ইলেকট্রোলাইট ভারসাম্যটা বজায় থাকে, রক্তের পিএইচটা নিয়ন্ত্রণ হয়, রক্তচাপ নিয়ন্ত্রণ হয়, ইরিথ্রোপয়েটিন উৎপাদন হয়, রক্তকণিকা তৈরি হয়, আর ভিটামিন ডি রূপান্তর হয়, ক্যালসিয়াম শোষণে সহায়তা করে থাকে আর কি। আর রেচনতন্ত্রের যদি আমরা জটিলতার কথা বলি, যেমন হচ্ছে বৃক্কের সমস্যা হতে পারে, যেমন কিডনি স্টোন হতে পারে, সিকিডি, হ্যাঁ, ক্রনিক যে কিডনি ডিজিজ সেটার কথা বলেছে। তারপরে হচ্ছে অ্যাকিউট রেনাল ফেইলিউর হতে পারে, এআরএফ। তারপর হচ্ছে মূত্র থলির যে সমস্যা হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। তারপর হচ্ছে রক্তে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা হতে পারে, যেমন হচ্ছে হাইপার হাইপার ক্যালেমিয়া হতে পারে, হাইপোক্যালিসেমিয়া হতে পারে। তারপর হচ্ছে এসিডোসিস হতে পারে বা এলক্যালোনিস হতে পারে। তো প্রতিরোধ ও যত্নের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে, সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন এবং পরিচ্ছন্নতা করতে হবে, ধূমপান এবং ক্ষতিকর অভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। তো এখন আমরা কিছু প্রশ্ন দেখি, যে মানবদেহের প্রধান রেচন অঙ্গ কোনটি? মানবদেহের প্রধান রেচন অঙ্গ কোনটি? একদমই সোজা না, যে হচ্ছে এটা সব কি, বৃক্ক বা কিডনি। নেফ্রনের কোন অংশে আল্ট্রাফিল্ট্রেশন ঘটে? এটা ঘটে কোথায়? গ্লোমেরুলাস আর বোমেন্স ক্যাপসুলে, এই যে সি নাম্বার অপশনে যেটা আছে। নিচের কোনটি বৃক্কের প্রধান কাজ নয়? হরমোন নিঃসরণ করা বৃক্কের কাজ নয়। তারপরে হচ্ছে টিউবুলার সিক্রেশনের প্রধান উদ্দেশ্য কি? এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য হচ্ছে অতিরিক্ত অ্যাসিড ও বিষাক্ত পদার্থ দূর করে ফেলা। ইউরেটার কি কাজ করে? ইউরেটার হচ্ছে আমাদের যে ইউরিন আছে সেটাকে বৃক্ক থেকে মূত্রথলিতে পৌঁছে দেয়, সেটাই হচ্ছে এটার কাজ। এবার আসি আমরা মেটাবলিজমে। হ্যাঁ, যে কার্বোহাইড্রেট এবং প্রোটিন মেটাবলিজম। তো বিপাক হলো এমন একটা প্রক্রিয়া যেটা হচ্ছে জটিল রাসায়নিক প্রক্রিয়ার একটা সমষ্টি, যেখানে কিনা জীবনের জন্য প্রয়োজনীয় যত শক্তি উৎপাদন আছে, কোষ বৃদ্ধি আছে, টিস্যু মেরামত আছে এবং অন্যান্য যে রাসায়নিক বিক্রিয়া আছে ওটা নিয়ন্ত্রণ করে। তো খাদ্য থেকে খাদ্য পুষ্টি বিপাকের মাধ্যমে দেহের প্রয়োজনীয় শক্তি এবং পদার্থে কি হয়, রূপান্তরিত হয়। তো কার্বোহাইড্রেট যে হচ্ছে বিপাক, সেক্ষেত্রে কি হয়, যে কার্বোহাইড্রেট হলো, তো আমরা তো জানি দেহের প্রধান শক্তির উৎস হচ্ছে কার্বোহাইড্রেট। আর হলো এই ক্ষেত্রে হয় কি, যে গ্লুকোজের উৎস হিসেবে কাজ করে। তো এই গ্লুকোজে কিন্তু আমাদের প্রধান শক্তি। তো বিপাকের যে ধাপগুলো আছে, প্রধান প্রধান ধাপ
আছে গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, ক্রেবস চক্র, অক্সিডেটিভ ফসফোরাইলেশন আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ওভারভিউ যে হচ্ছে আমাদের কিভাবে কার্বোহাইড্রেট মেটাবলিজমটা ঘটে থাকে আর কি। তো আমরা এখন আসি গ্লাইকোলাইসিস প্রসেসের মাধ্যমে। এটা ঘটে হচ্ছে প্রধানত সাইটোপ্লাজমে ঘটে। কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে থাকে। আর এটার ক্ষেত্রে অবস্থা যদি বলি, যেটা হচ্ছে অক্সিজেনের যে উপস্থিত বা অনুপস্থিত সেটা হচ্ছে গিয়ে বুঝতে পারে হচ্ছে অক্সিজেন থাকা বা না থাকার অবস্থা এটা ঘটতে পারে। হ্যাঁ, উভয় ক্ষেত্রে এটা ঘটতে পারে। এটা প্রক্রিয়ার ক্ষেত্রে এক অণু যে গ্লুকোজ সেটা 6 কার্বন বিশিষ্ট, 2টা পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্টতে পরিণত হয়। প্রথমে এটিপি ব্যবহার করে গ্লুকোজ ফসফোরাইলেশনটা হয়। আর এরপরে ধাপে ধাপে এনজাইমের মাধ্যমে গ্লুকোজটা ভেঙে পাইরুভিক অ্যাসিডটা তৈরি হয়। তো ক্ষেত্রে উৎপন্ন হয় কি? দুইটা হচ্ছে এটিপি উৎপন্ন হয় হচ্ছে টোটাল হিসেবে, আর দুইটা এন হচ্ছে NADH হচ্ছে শক্তি সংরক্ষিত অণু হিসেবে থাকে। তো মোটামুটি গ্লাইকোলাইসিস হচ্ছে গিয়ে এটিপি উৎপাদন করে এবং পাইরুভিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়ার জন্য প্রস্তুত করে। এই যে এখানে গ্লাইকোলাইসিস প্রসেসটা আছে মোটামুটি। এরপরে আছে হচ্ছে আমাদের পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, যে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স এটা ঘটে থাকে। আমরা আগে যেটা পড়েছি সেটা ছিল কোথায়? সাইটোপ্লাজমে। আপনারা সবসময় চেষ্টা করবেন একটু কম্পেয়ার করে করে পড়তে, তাহলে কিন্তু পড়াটা একটু সহজ মনে এবং পড়া দীর্ঘদিন মনে থাকবে। হ্যাঁ, প্রয়োজনে আলোচনা করবেন কারোর সাথে। এরপরে হচ্ছে আমরা যদি পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন দেখি, সেটা হচ্ছে কি, যেমন হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স এটা হচ্ছে গিয়ে ঘটে থাকবে। এটা হচ্ছে শর্ত হচ্ছে এটা অক্সিজেনটা উপস্থিত থাকতে হবে। হ্যাঁ, এটার প্রক্রিয়া হচ্ছে পাইরুভিক অ্যাসিড থেকে উৎপন্ন হয় অ্যাসিটাইল কোয়ে এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আর এক ধাপের মাধ্যমে NAD+ এটা থেকে NADH রূপান্তরটা ঘটে। এটার উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড বজ্র আকারে, এটা হচ্ছে নিঃসরিত হয়। আর NADH একটি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে এটা হচ্ছে ব্যবহৃত হয়। এবার আসি হচ্ছে আমাদের ক্রেবস চক্রে। এটাও ঘটে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। এটার প্রক্রিয়াটা যদি বলে, এটা হচ্ছে এসিটাইল কোয়ে যেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে ধাপে ধাপে এটা ভেঙে যায়। আর প্রতিটি চক্রে একটা কি হয়? কার্বন ডাই অক্সাইড নিঃসৃত হয়। আর ধাপে ধাপে NAD+ যেটা আছে ওইটা হচ্ছে NADH এ পরিণত হয় এবং FAD যেটা আছে FADTH এ পরিণত হয়ে যায়। তো সামান্য এটিপি বা জিটিপিটা উৎপন্ন হয়। তবে টোটাল প্রসেসটার মধ্যে ক্রেবস চক্রে 3 অণু হচ্ছে NADH উৎপন্ন হয়, 1 অণু হচ্ছে FADH2 উৎপন্ন হয়, 1 অণু এটিপি উৎপন্ন হয়, 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণ কার্বন শোষণ ঘটে এবং উচ্চ শক্তির অণু তৈরি হয়। এবং সর্বশেষ হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন আছে। এর রিলেশন হচ্ছে মাইটোকন্ড্রিয়ার হচ্ছে অভ্যন্তরীণ যে ঝিল্লিটা আছে সেটা। তো এই ক্ষেত্রে হচ্ছে কি হয়, যে ইলেকট্রন ট্রান্সপোর্ট যে চেইন হচ্ছে সেটা ঘটে, আর হচ্ছে প্রোটিন গ্রেডিয়েন্ট ঘটে। তারপরে হচ্ছে দেখা যায় যে চূড়ান্ত ভাবে ইলেকট্রন গ্রাহক কাজ করে। যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যেটা আছে ওটা হচ্ছে NAD এবং FADH থেকে ইলেকট্রন ETC তে হচ্ছে প্রবেশ করে। আর হচ্ছে ইন্টারমেমব্রেন পাম্প হয় আর কি এখানে। আর প্রোটিন গ্রেডিয়েন্টটা কিভাবে হয়, যে হচ্ছে ইলেকট্রন পাম্পিং প্রোটনের ঘনত্বটাকে বৃদ্ধি করে, আর এই প্রোটিনটা হচ্ছে গ্রেডিয়েন্ট ATP সিনথেসিসকে চালনা করে। আর চূড়ান্ত যে ইলেকট্রন গ্রাহক সেটা হচ্ছে অক্সিজেন গ্রহণ করে পানি তৈরি করে। আর এক্ষেত্রে কি উৎপন্ন হয়? 32 থেকে 34 ATP প্রতি গ্লুকোজ উৎপন্ন হয়, আর পানি উৎপন্ন হয় সাথে। এখানে ATP উৎপাদনের প্রধানতম ধাপ কিন্তু এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তো মোট উৎপাদন যদি বলি, আমাদের হচ্ছে এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অক্সিডেটিভ ফসফোরাইলেশনে, তো যদি মোট উৎপাদন বলি, যে গ্লাইকোলাইসিসে 2টা এটিপি, পাইরুভেট অক্সিডেশনের ক্ষেত্রে সরাসরি এটিপি নেয়, তবে NADH উৎপন্ন হয় যেটা পরবর্তীতে কাজে লাগে। ক্রেবস চক্রের ক্ষেত্রে 2টা এটিপি, আর হচ্ছে দেখা যায় যে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের ক্ষেত্রে 32 থেকে 34 এটিপি। তাহলে টোটাল মোটামুটি বলা যায় যে 36 থেকে 38 এটিপি অণু প্রতি গ্লুকোজ অণু থেকে তৈরি হয়। তো হচ্ছে গ্লুকোজ বিপাকের অন্যান্য প্রক্রিয়া আছে, যেমন গ্লাইকোজেনেসিস আছে, ও যেটা হচ্ছে অতিরিক্ত গ্লুকোজ লিভার ও পেশিতে গ্লাইকোজেনে রূপান্তরিত করে। তারপর হচ্ছে গ্লাইকোলাইসিস আছে, যেটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস আছে, যেটা হচ্ছে কি করে, রক্তে গ্লুকোজ কমে গেলে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হয়। আর একটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। হ্যাঁ, এগুলো কিন্তু একই রকম এই জন্য হচ্ছে একসাথে দেওয়ার চেষ্টা করেছি, যে কার্বোহাইড্রেট স্বল্পতায় অ্যামিনো অ্যাসিড, তারপরে হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল থেকে গ্লুকোজ তৈরির যে প্রক্রিয়া সেটাই হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এবার আমরা আসি প্রোটিন পরিপাকে। তো প্রোটিন জিনিসটা কি? প্রোটিন হলো টিস্যু, এনজাইম, হরমোন, এগুলা হচ্ছে অ্যান্টিবডি, বিভিন্ন শারীরিক গঠনের মূল উপাদান কিন্তু আমাদের এই প্রোটিন, তাই না? তো হচ্ছে
প্রোটিনের যে ভূমিকা সেইটা হচ্ছে কি যে দেহের বৃদ্ধি, টিস্যু মেরামত, শক্তি উৎপাদনের ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর কি। হ্যাঁ, তো প্রোটিনের যে প্রধান ধাপ আছে সেটার ক্ষেত্রে আছে হচ্ছে গিয়া পাচন, হচ্ছে অ্যামিনো অ্যাসিডের রূপান্তর হয়, যে খাবার থেকে প্রাপ্ত যে প্রোটিন আছে ওটা পাচন তন্ত্রে ভেঙে ছোট ছোট অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। তারপরে হচ্ছে সেই অ্যামিনো অ্যাসিড গুলো থেকে রক্তের মাধ্যমে বিভিন্ন কোষে পৌঁছে যায়, এবং যেখানে তা দেহের বিভিন্ন শারীরিক এবং বিপাকীয় কাজের জন্য প্রয়োগ করা হয়। এরপরে আছে হচ্ছে অ্যামিনো অ্যাসিড পুল, যে শোষিত যে অ্যামিনো অ্যাসিড দেহের বিভিন্ন কাজের জন্য ব্যবহৃত হয়। হ্যাঁ, বিভিন্ন কাজের জন্য এটা ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে এটা প্রোটিন সংশ্লেষণ ঘটায়, যেমন নতুন প্রোটিন, এনজাইম, হরমোন তৈরিতে, তারপর শক্তি উৎপাদনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এছাড়া আছে ডিএমিনেশন, অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো গ্রুপ অপসারণ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে ডিঅ্যামিনেশন। হ্যাঁ, যেমন হচ্ছে আমার হলো গিয়ে কিটো, কিটো অ্যাসিড উৎপন্ন হয়, এই প্রক্রিয়ার ফলে হচ্ছে কিটো অ্যাসিডটা উৎপন্ন হয়, যা পরে এটিপি উৎপাদন বা গ্লুকোজ হিসেবে ব্যবহার করা যেতে পারে আর কি। হ্যাঁ? আর অপসারিত যে অ্যামিনো গ্রুপ থাকে সেখান থেকে অ্যামোনিয়া তৈরি হয়, যেটা কিনা দেহের জন্য কিন্তু বিষাক্ত থাকে। এছাড়া আছে ইউরিয়া চক্র, ডিএমিনেশন প্রক্রিয়ায় সৃষ্ট যে অ্যামোনিয়া সেটা হচ্ছে বিষাক্ত, হচ্ছে গিয়ে হিসেবে বিষাক্ত, দেহের জন্য বিষাক্ত হয়ে যায়। ইউরিয়া চক্রের মাধ্যমে অ্যামোনিয়া দ্রুত এই কম বিষাক্ত ইউরিয়ায় রূপান্তরিত করা হয়, যাতে মানে কোনো সমস্যা না হয় আর কি। তো এরপরে আমরা দেখতে পাই যে হচ্ছে গিয়া উৎপন্ন যে ইউরিয়াটা ওইটা হচ্ছে রক্তে মিশে যায়, আর হচ্ছে রক্তে মিশে বৃক্কের মাধ্যমে হচ্ছে আমাদের ইউরিনে চলে যায়, আর দেহ থেকে এই যে বৃক্কের মাধ্যমে ইউরিনে আসে, তারপরে হচ্ছে অ্যামোনিয়া খুব দ্রুততর ভাবে বের হয়ে যায়। প্রোটিন বিপাকের আমরা তাৎপর্য যদি বলি তাহলে হচ্ছে এরা হলো কোষ, টিস্যু, পেশি এবং অঙ্গ প্রত্যঙ্গের গঠনে সহায়তা করে, শক্তি সরবরাহ করতে সহায়তা করে, হরমোন ও এনজাইম উৎপাদনে সহায়তা করে, রোগ প্রতিরোধে সহায়তা করে থাকে। এখন আমরা যদি হচ্ছে এখানে হচ্ছে প্রোটিন মেটাবলিজমের প্রক্রিয়াটা দেখানো হয়েছে কিছুটা, আমরা কিছু প্রশ্ন সলভ করি যদি, যে হচ্ছে মানবদেহে প্রধান শক্তি উৎস কোনটি, সেটা হচ্ছে গ্লুকোজ, তাই না? তারপরে হচ্ছে গ্লাইকোলাইসিস কোন অংশে ঘটে, এটা ঘটে হচ্ছে সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিসের নেট ডিএনএ কত, সেটা হচ্ছে কত 2 ATP। পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন থেকে কোন পদার্থ উৎপন্ন হয়, NADH, কার্বন ডাইঅক্সাইড, এসিটাইল কোয়ে। তারপর ক্রেবস চক্রে প্রতি এসিটাইল কোয়ে থেকে কত NADH উৎপন্ন হয়, 3 NADH উৎপন্ন হয়। অক্সিডেটিভ ফসফোরিলেশনের চূড়ান্ত ইলেকট্রন গ্রাহক কোনটা, এটা হচ্ছে চূড়ান্ত গ্রাহক হচ্ছে অক্সিজেন। প্রোটিন ডিঅ্যামিনেশনের ফলে কোন পদার্থ তৈরি হয়, তৈরি হয় হচ্ছে অ্যামোনিয়া। ইউরিয়া চক্রের মূল কাজ কি, এটা হচ্ছে অ্যামোনিয়া কম বিষাক্ত ইউরিয়ায় রূপান্তর করাই হচ্ছে এটার কাজ। এরপরে আমাদের হচ্ছে রিপ্রোডাকশনের টপিকে আমরা চলে এসেছি, গ্যামেটোজেনেসিস প্রথম টপিকে। গ্যামেটোজেনেসিস হলো এমন একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে যৌন প্রজননের জন্য প্রয়োজনীয় বিশেষ কোষ বা গ্যামেট, যেমন শুক্রাণু, ডিম্বাণু, এগুলো উৎপন্ন হয়, তাই না? যে শুক্রাণু ডিম্বাণু তৈরির প্রক্রিয়া। তো মায়োসিসের যে হচ্ছে ডিপ্লয়ের যে কোষ আছে সেটা হচ্ছে ডিপ্লয়েড, এই প্রক্রিয়ার মাধ্যমে, এই গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে তো মায়োসিস ঘটে, ফলে ডিপ্লয়েড মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়। মানব দেহে দুই ধরনের হচ্ছে প্রকারভেদ দেখা যায়, একটা হচ্ছে গিয়ে আম একটা হলো স্পারমাটোজেনেসিস, যেমন পুরুষে ঘটে, এবং এটার হচ্ছে শুক্রাশয়ে আরকি। আর এটার হলো দেখা যায় বয়ঃসন্ধিকাল থেকে জীবনভর এটা চলতে থাকে। আর ওজেনেসিসটা ঘটে হচ্ছে আমার হলো গিয়ে কোথায় ঘটে? ওজেনেসিসটা ঘটে হচ্ছে নাড়িতে, ওভারিতে ঘটে। প্রতি মাসে এক ডিম্বাণু পরিপক্ক হয়। তো এটার উদ্দেশ্য কি? জেনেটিক বৈচিত্র্য সৃষ্টি করা এবং প্রজননটাকে নিশ্চিত করা। তো আমরা যদি স্পারমাটোজেনেসিস এর প্রক্রিয়াটা দেখি, যে হচ্ছে পুরুষের শুক্রাশয়ে শুক্রাণু উৎপাদনের প্রক্রিয়া শুরু করে স্পারমাটোগোনিয়া থেকে, এবং শুক্রাণু আহ, তৈরি পর্যন্ত যে প্রক্রিয়া সেটাকে বলা হয় স্পারমাটোজেনেসিস। এখানে কোষ বিভাজন ঘটে এবং মায়োসিস এবং স্পারমিওসিস ধাপ সম্পন্ন করে আর কি। হ্যাঁ, তো প্রথম ধাপ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি স্পারমাটোগোনিয়া, যেখানে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে।
স্পারমাটোগোনিয়াটা হচ্ছে মাইটোসিসের মাধ্যমে কিন্তু কোষ সংখ্যা বৃদ্ধি ঘটে। মাইটোসিসের মাধ্যমে সংখ্যা বৃদ্ধিটা ঘটে ডিপ্লয়েড জননকোষ, যেটা হচ্ছে সেমিনিফারাস টিউবের বাইসাল লেয়ারে অবস্থান করে। হ্যাঁ, তো ওইটার মাধ্যমে মাইটোসিসের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে এটা হলো কিছু কোষ নিজেকে রিফ্রেশ করার জন্য রেখে দেয় আর কি, নিজেদেরকে পুনরায় তৈরি করে রাখে। তারপরে যে দ্বিতীয় ধাপে হচ্ছে প্রাইমারি স্পারমাটোগোনিয়া। তারপর কি করে মাইটোসিসের মাধ্যমে পরিণত হয় প্রাথমিক স্পারমাটোসাইটে, যা তখনও ডিপ্লয়েড থাকে আর কি। হ্যাঁ, এই কোষগুলো হচ্ছে মায়োসিস একের জন্য প্রস্তুত হয়। তারপরে হচ্ছে মিওসিস একের ক্ষেত্রে কি ঘটে যে প্রতিটি প্রাথমিক স্পারমাটোসাইট যেটা আছে ওটা সেকেন্ডারি স্পারমাটোসাইটে বিক্রিয়া হয়, হ্যাপ্লয়েড হয়ে যায়। এই ধাপে জেনেটিক বৈচিত্র্য কিন্তু তৈরি হয়, কারণ এখানেই হচ্ছে গিয়ে ক্রসিং ওভারটা ঘটে থাকে আর কি। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন, কোথায় ক্রসিং ওভার ঘটে? মায়োসিস ওয়ানে। সেকেন্ডারি স্পারমাটোসাইট গুলো ছোট থাকে কিন্তু হ্যাপ্লয়েড সংখ্যা এবং জেনেটিক উপাদান এরা কিন্তু বহন করে। তারপরে হচ্ছে মায়োসিস হচ্ছে টু ঘটে। মায়োসিস টু যখন ঘটে তখন হচ্ছে সেকেন্ডারি যে স্পারমাটোসাইট যেটা আছে, সেকেন্ডারি যে স্পারমাটোসাইট গুলো আছে সেটা কিন্তু স্পারমাটিডে পরিণত হয়। প্রতিটি সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে দুটি স্পারমাটিড তৈরি হয়। তো প্রতিটি প্রাথমিক স্পারমাটোসাইট থেকে চারটি হ্যাপ্লয়েড স্পারমাটিড তৈরি হয়। তো হচ্ছে স্পারমিওজেনেসিস কি? স্পারমাটিড গুলো যখন ফিজিওলজিক্যাল এবং কাঠামোগত রূপান্তরের মধ্যে দিয়ে যায় তখনই হচ্ছে স্পারমিওজেনেসিসটা ঘটে। এই রূপান্তরে স্পারমাটিডের যে নিউক্লিয়াস ওটা ছোট হয়ে ক্রোমাটিনটা ঘন হয়ে আসে। আর হচ্ছে দেখা যায় যে অ্যাক্রোসোম যেটা থাকে ওটা তৈরি হয়, সেন্ট্রিওল লেজ তৈরি হয়, সাইটোপ্লাজম গুলো কমে যায়। আর লেজযুক্ত সক্রিয় একটা চলনশীল শুক্রাণু তৈরি হয়। আর শুক্রাণুগুলো পরে এপিডাইমিসে জমা হয় এবং পরিপক্ক হয়, যা শুক্রাণুর গতিটাকে এবং নিষিক্ত ক্ষমতাটাকে নিশ্চিত করে আর কি। এবারে আসি আমরা ওজেনেসিসে। ওজেনেসিসের ক্ষেত্রে কি ঘটে? এটা কোথায় হয়? নারীর যে ডিম্বাশয় সেখানে হয়। এটা ভ্রূণাবস্থা থেকে বয়ঃসন্ধি পর্যন্ত সময়কাল পর্যন্ত চলতেই থাকে, চলতে থাকে। এরকমের হচ্ছে বয়ঃসন্ধি পর্যন্ত এবং প্রতিটি মাসচক্রে কার্যকরী ডিম্বাণু পর্যন্ত ঘটে থাকে। এই প্রক্রিয়ায় মায়োসিস এবং হরমোন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো প্রথম ধাপে কি হয়? ওগোনিয়া তৈরি হয়। ভ্রূণাবস্থায় ডিপ্লয়েড ওগোনিয়া মাইটোসিসের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে স্পারমাটোগোনিয়ার মতোই। এই কোষগুলো মূলত ডিম্বাণু উৎপাদনের জন্যই কিন্তু প্রস্তুতি নেয়। এরপরে কিংবা হচ্ছে দেখা যায় জন্মের সময় যে প্রতিটা ডিম্বাশয় এটা কিন্তু লক্ষ লক্ষ ওগোনিয়া কিন্তু বিদ্যমান থাকে। তারপরে হচ্ছে প্রাথমিক যে ওসাইট সেটা তৈরি হয়, ওগোনিয়া বড় হয়ে প্রাথমিক ওসাইটে পরিণত হয়। তো প্রাথমিক যে ওসাইট থেকে ওটা মায়োসিস টু শুরু করে কিন্তু প্রোফেজ ওয়ানে যে আটকে থাকে। এই অবস্থায় কোষগুলো জন্মকালীন সময়ে স্থিত থাকে আর কি। হ্যাঁ, এরপরে হচ্ছে ধাপ টু এ যে বয়ঃসন্ধি শুরু হলে প্রতি মাসে একটা প্রাথমিক ওসাইট মায়োসিস হচ্ছে সম্পন্ন করে একটা বড় সেকেন্ডারি ওসাইট তৈরি হয়, একটা ছোট পোলার বডি তৈরি হয় যা সাধারণত ধ্বংস হয়ে যায়। আর সেকেন্ডারি যে ওসাইটটা থেকে সেটা মায়োসিস টু এবং মেটাফেজ পর্যায়ে যে আটকে থাকে। প্রতি মাস চক্রে যখন একটা কার্যকরী সেকেন্ডারি ওসাইটটা হচ্ছে মুক্ত হয়, যেটাকে আমরা কি বলি? ওভুলেশন বলে থাকি। আর মেয়োসিস টু এর ক্ষেত্রে দেখা যায় যখন সেকেন্ডারি ওসাইটটা নিষিক্ত হয়, ফার্টিলাইজেশন ঘটে, তখন মায়োসিস টু সম্পন্ন করে একটা চূড়ান্ত কার্যকরী ডিম্বাণু তৈরি করে। আর হচ্ছে দ্বিতীয় পোলার বডি যেটা থাকে ওটা তৈরি হয়, যেটা কিনা যা পরে ধ্বংস হয়ে যায়। আর যদি সেকেন্ডারি ওসাইট নিষিক্ত না হয় তবে এটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এর প্রত্যেকটা ধাপেই কিন্তু কিছু হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন এফিস হরমোন, লুটেজাইনিং হরমোন, ইস্ট্রোজেন হরমোন, প্রোজেস্টেরন হরমোন। এই হরমোনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার আসি আমরা ওভারিয়ান সাইকেল। ওভারিয়ান চক্র হলো যে নারীদের ক্ষেত্রে প্রজনন যন্ত্রের একটা হচ্ছে মাসিক যে চক্র সেটা, যা কিনা ডিম্বাণুর পরিপক্কতা, ডিম্ব ফোটন, তারপরে হচ্ছে এবং সংশ্লিষ্ট হরমোনের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। সাধারণত এটা হচ্ছে 28 দিন ধরে চলে, তবে ব্যক্তিভেদে কিছুটা কিন্তু পার্থক্য দেখা যায়। ডিম্বাশয় চক্রকে প্রধানত 3টা পর্যায়ে ভাগ করা যায়। একটা হচ্ছে ফলিকুলার ফেজ, একটা হচ্ছে ওভুলেটরি ফেজ, আর একটা হচ্ছে লুটিয়াল ফেজ। হ্যাঁ, তো ফলিকুলার যে ফেজটা থাকে ওই সময় কি হয়? ফলিকুলার ফেজটা যেটা থাকে ওই সময় কি ঘটে? মাসচক্রের প্রথম দিন থেকে ডিম্ব ফোটন পর্যন্ত এই 14 দিন। এটার ক্ষেত্রে কি হয় যে ফলিকুল স্টিমুলেটিং যে হরমোনটা আছে ওটার প্রভাব দ্বারা ডিম্বাশয়ে একাধিক ফলিকল বৃদ্ধি পেতে শুরু করে।
এর মধ্যে একটা প্রধান ফলিকল হয় যেটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল। কি ফলিকল? গ্রাফিয়ান ফলিকল হিসেবে এটা বিকশিত হয়। আর ফলিকল থেকে ইস্ট্রোজেনটা নিঃসরণ হয়। আর ইস্ট্রোজেনের যখন মাত্রা বেড়ে যায় তখন জরায়ুর যে এন্ডোমেট্রিয়াম ওইটা পুরু হয় এবং রক্তনালী সমৃদ্ধ হয়, যেটা কিনা ডিম্বাণুর গ্রহণযোগ্য পরিবেশটা তৈরি করে। এর পরের যে পর্যায় সেটা হচ্ছে ওভুলেটরি পর্যায়ে। সেখানে কি হয়? এটা হচ্ছে মাস চক্রের প্রায় 14তম দিনে। আর এটার ক্ষেত্রে হচ্ছে ইস্ট্রোজেনের উচ্চ মাত্রা পিটুইটারি গ্রন্থি থেকে লুইটিনাইজিং হরমোনটা হচ্ছে গিয়ে নিঃসরণ ঘটায়। আর লুইটিনাইজিং এর আকর্ষক বৃদ্ধি গ্রাফিয়ান ফলিকলকে ফাটিয়ে দেয় এবং সেকেন্ডারি ওসাইট থেকে ডিম্বাশয়টাকে বের করে দেয়। এই প্রক্রিয়া হচ্ছে ডিম্বফোটন নামে পরিচিত থাকে। এরপর হচ্ছে লুটিল পর্যায়, যেটা সময়কাল হচ্ছে ডিম্বফোটনের পর থেকে মাস চক্রের শেষ পর্যন্ত এটা ঘটে থাকে। মাসচক্রের শেষ পর্যন্ত এটা ঘটে থাকে। হচ্ছে এটার ক্ষেত্রে কি ঘটে যে হচ্ছে ফেটে যাওয়া যে ফলিকল কর্পাস লুটিয়ামে রূপান্তরিত হয়। আর কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টেরন এবং কিছু ইস্ট্রোজেন নিঃসরণ হয়। প্রজেস্টেরন গুলো হচ্ছে জরায়ুর এন্ডোমেট্রিয়ামকে আরো পুরো করে, রক্তনালী সমৃদ্ধ করে, গর্ভধারণের জন্য প্রস্তুত রাখে আর কি। আর যদি ডিম্বাণু নিষিক্ত না হয় তখন সেক্ষেত্রে কি হয়? কর্পাস লুটিয়াম প্রায় 10 থেকে 12 দিনে পরে নষ্ট হয়ে যায় আর কি। আর প্রজেস্টেরন ইস্ট্রোজেনের মাত্রাটা কমে যায়, এন্ডোমেট্রিয়াম ভেঙে তারপরে হচ্ছে মেনস্ট্রুয়েশনটা শুরু হয়, যা কিনা পরবর্তী চক্রের সূচনা করে। আর যদি ডিম্বাণু যদি নিষিক্ত হয় তাহলে কি ঘটে? তাহলে হচ্ছে ভ্রূণ থেকে হিউম্যান হচ্ছে গিয়ে কোরিয়নিক যে গোনাডোট্রপিন, হ্যাঁ, সেটা হচ্ছে নিঃসৃত হয়, যা কিনা কর্পাস লুটিয়ামকে তখনও সক্রিয় রাখে এবং প্রজেস্টেরন যে নিঃসরণ সেটা হচ্ছে অব্যাহত রাখে, গর্ভধারণটা বজায় রাখে আর কি। তো এখন হচ্ছে আমাদের ডিম্বাশয় চক্রে কি কি হরমোনের ভূমিকা আছে সেটা সম্পর্কে আমরা যদি জানি, যে ডিম্বাশয় চক্র কিন্তু একটা জটিল একটা প্রক্রিয়া, যেটা মূলত পিটুইটারি গ্রন্থি থেকে এবং ডিম্বাশয় থেকে নিঃসৃত বিভিন্ন হরমোনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই হরমোনগুলো ডিম্বাণুর পরিপক্কতা, ডিম্ব ফোটন এবং কর্পাস লুটিয়ামের কার্যকারিতাকে নিশ্চিত করে। আচ্ছা, আমি মাঝখানে একটু কথা বলে রাখি। হচ্ছে এই হচ্ছে ক্লাসটার মধ্যে আপনাদের টপিকের সংখ্যা অনেক বেশি, অনেকগুলো বিষয় একসাথে এসেছে। আপনারা এই মানে হচ্ছে ভিডিওটা বারবার দেখতে পারেন, অডিওটা বারবার শুনতে পারেন, তাহলে হচ্ছে বিষয়গুলো একটু ক্লিয়ার হবে এবং কন্টেন্ট যেটা আমি আলাদাভাবে দিব ওইটা হচ্ছে ভালো করে দেখবেন। আমি আবারও রিকোয়েস্ট করছি, মানে একবারে হবে না, এটা একটু বারবার দেখার চেষ্টা করবেন। একটা বিষয় হয়তো করতে পারতাম, আপনাদের সামনে পরীক্ষা, এই জন্য হচ্ছে দেখা যায় একটা লেকচারে একটু আনার চেষ্টা করেছি। আশা করছি আপনারা বুঝতে পারবেন এবং হচ্ছে যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবেন। তো এরপরে হচ্ছে যে এই যে আমাদের ডিম্বাশয় চক্রের কথা বললাম, যে পিটুইটারি গ্রন্থি এবং ওভারি থেকে নিঃসৃত বিভিন্ন হরমোনের সমন্বয়ে এটা নিয়ন্ত্রিত হয়। এই হরমোনগুলো হচ্ছে ডিম্বাণুর পরিপক্কতা, ডিম্বস্ফোটন, কর্পাস লুটিয়ামের কার্যকারিতাটাকে নিশ্চিত করে কিন্তু। তো হচ্ছে এখানে যে কিছু হরমোন, যেমন ফার্স্টে আছে গোনাডোট্রপিন হরমোন, হ্যাঁ, এই যে আমরা গোনাডোট্রপিন হরমোনের কথা বলেছি। তারপরে যেটা হচ্ছে হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয়। তারপরে হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, হ্যাঁ, তারপরে আছে হচ্ছে লুইটিনাইজিং হরমোন, এস্ট্রোজেন হরমোন, প্রজেস্টেরন হরমোন। এখন আমরা এগুলো প্রত্যেকটা সম্পর্কে একটু জানবো। যে হচ্ছে এই গোনাডোট্রপিক হরমোন যেটা হচ্ছে হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয়, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপ্ত করে, তারপর ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুইটিনাইজিং হরমোন নিঃসরণে সহায়তা করে। হ্যাঁ, এই প্রক্রিয়ার মাধ্যমে ডিম্বাশয় চক্রের প্রধান হরমোনগুলোর সঠিক সময় মতো নিঃসরণটা নিশ্চিত হয়। আর হচ্ছে যে ফলিকুলার যে ফেজটা, সেক্ষেত্রে কি হয় যে যে কি বলে যে এটাকে ফলিকুল স্টিমুলেটিং হরমোন, যেটা এটা পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আর ফলিকুলার ফেজে এটা ভূমিকা রাখে আর কি। ডিম্বাশয়ে একাধিক ফলিকুলের বৃদ্ধি এবং বিকাশটাকে উদ্দীপিত করে এবং হচ্ছে ফলিকুল কোষকে ইস্ট্রোজেন উৎপাদনে সহায়তা করে থাকে। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে মধ্যচক্র, যখন মাস চক্রের যখন মাঝামাঝি সময় আসে সেক্ষেত্রে কিন্তু লুইটিনাইজিং হরমোনটা কাজ করে থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে লুইটিনাইজিং হরমোনটা কাজ করে থাকে। আর লিউটিলাইজিং যে ফেজ আছে সেক্ষেত্রেও কিন্তু এটা হেল্প করে, যে ডিম্বস্ফোটনের পরে ফেটে যাওয়া ফলিকলকে কর্পাস লুটিয়ামে রূপান্তরিত করে। আর কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেন নিঃসরণে উদ্দীপনা প্রদান করে, যেটা কিনা গর্ভধারণের জন্য জরায়ুর পরিবেশটাকে প্রস্তুত রাখে। এরপরে আসে আমার আরেকটা হরমোন, সেটার নাম হচ্ছে ইস্ট্রোজেন হরমোন, তাই না? ইস্ট্রোজেন হরমোন যেটা হচ্ছে প্রধানত ফলিকল থেকেই হচ্ছে নিঃসরণ ঘটে। তো এই ফলিকল যে হরমোনটা আছে এটার ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোনটা আছে, সেটার ক্ষেত্রে কি ঘটে
যে হচ্ছে ধীরে ধীরে ফলিকুলার ফেজে যে আমাদের তিনটা যে ফেজ আছে, ফলিকুলার ফেজে যে ধীরে ধীরে মাত্রাটা বৃদ্ধি পায়। জরায়ুর যে এন্ডোমেট্রিয়াম আছে ওটা পুরো রক্তনালী সমৃদ্ধ করে, উচ্চ ইস্ট্রোজেন মাত্রা লুটেজেন সার্জ ঘটাতে সহায়তা করে। আর এরপরে আছে প্রজেস্টেরন হরমোন, যেটা কিনা প্রধানত কর্পাস লুটিয়াম থেকে হচ্ছে এটা উৎপন্ন হয়। এটা লিউটাল ফেজে কাজ করে, ডিম্বস্ফোটনের পরে প্রজেস্টেরনের মাত্রাটাকে বৃদ্ধি করে দেয়, আর হচ্ছে জরায়ুর এন্ডোমেট্রিয়ামকে পুনঃস্থিতিশীল করে, আর নিষিক্ত যে ডিম্বাণু আছে ওইটার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে, আর গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে। ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লুইটেজিন হরমোনের নিঃসরণকে এরা বাধা দেয়, ফলে নতুন ফলিকল বিকাশ প্রতিরোধ হয়। এবার আমরা পড়বো হচ্ছে ফার্টিলাইজেশন সম্পর্কে। নিষিক্ত বা ফার্টিলাইজেশন, নিষিক্ত হওয়া বা ফার্টিলাইজেশন হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে পুরুষের গ্যামেট এবং হচ্ছে নারীর যে গ্যামেট সেটা মিলিত হয়ে জাইগোট তৈরি করে, তাই না? জাইগোট তৈরি করে। মানবদেহে এই প্রক্রিয়া কোথায় হয়? এটা হচ্ছে ফেলোপাইন টিউবে। কোথায় হয়? ফেলোপাইন টিউবে হয়, হ্যাঁ, যেটাকে অ্যাম্পুলাও বলা হয়ে থাকে। আর নিষিক্ত হওয়ার কিছু ধাপ আছে, যে প্রথমে হচ্ছে শুক্রাণুর প্রবেশ ঘটবে, যে হচ্ছে যখন হচ্ছে হচ্ছে গিয়ে মিলন ঘটবে তখন হলো লাখ লাখ শুক্রাণু হচ্ছে দেখা যায় জরা এবং ডিম্বনালীর দিকে সাঁতার কেটে এগোতে থাকে। তারপর এর মধ্যে শুধুমাত্র কয়েকশো শুক্রাণু ডিম্বাণুর কাছে যেয়ে কিন্তু পৌঁছাতে পারে, সবাই পারে না। তারপরে হচ্ছে ক্যাপাসিটেশন, যে স্ত্রী যে প্রজনন তন্ত্রের সেটা পরিবেশের শুক্রাণুর বাহ্যিক কোড বা প্রোটিন পরিবর্তিত হয়, এটা শুক্রাণুর ডিম্বাণুকে নিষিক্ত করার ক্ষমতাটাকে বৃদ্ধি করে। তারপরে হচ্ছে ডিম্বাণুর কাছে যে পৌঁছানো, তার হচ্ছে গিয়ে ডিম্বস্ফোরণের পরে ডিম্বাণু ডিম্বনালীতে প্রবেশ করে, আর শুক্রাণু ডিম্বনের বাইরের স্তর যেমন করোনা রেডিয়েটা এবং জোনা পেলোসিটা ছেদ করার চেষ্টা করতে থাকে। একরকম প্রতিক্রিয়া হয়, যে ক্ষেত্রে দেখা যায় যে এটা ধাপ 2 এর অংশ বলা যেতে পারে, যে হচ্ছে অ্যাক্রোসোম প্রক্রিয়া। শুক্রাণুর মাথায় থাকা যে অ্যাক্রোসোম থাকে সেটা কিন্তু অঙ্গাণুতে অবস্থানকারী এনজাইম গুলো যেমন হায়ালুরন দিয়ে ডিম্বাণুর বাইরের স্তরকে ভেঙে প্রবেশের পথ তৈরি করে দেয়, হ্যাঁ। অন্যান্য শুক্রাণুর প্রবেশ পথ রোধ করতে ডিম্বাণুর বাইরের স্তরটা কি হয়? পরিবর্তিত হয়ে যায়। এরপর হচ্ছে কর্টিক্যাল রিয়াকশনটা যেটা হয়, আচ্ছা, ঝিল্লি ফিউশন যেমন মেমব্রেন ফিউশন হয়। একটা মাত্র শুক্রাণু যেটা আছে ওইটা হচ্ছে ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করে, আর অন্যান্য শুক্রাণুর প্রবেশ পথ রোধ করতে ডিম্বাণুর বাইরের স্তরটা কিন্তু পরিবর্তিত হয়েছে, আর কাউকে অন্যদের প্রবেশটা বন্ধ হয়ে যায়। তারপরে হচ্ছে কর্টিক্যাল রিয়াকশন যেটা, ওটা হচ্ছে দেখা যায় যে শুক্রাণুর একবার প্রবেশের সাথে সাথে ডিম্বাণুর বাইরের স্তরে রাসায়নিক পরিবর্তনটা ঘটে। এটা হচ্ছে পলিস্পার্মি প্রতিরোধ করে, অর্থাৎ একাধিক শুক্রাণু প্রবেশটাকে আটকিয়ে দেয় আর কি। তারপর হচ্ছে প্রোনিউক্লিয় ফিউশন ঘটে, যে হচ্ছে দেখা যায় যে স্পার্ম এবং ওভাম যেটা থাকে ওইটা হচ্ছে ডিপ্লয়েড জাইগোট গঠন করে। জাইগোটের গঠনই হচ্ছে নতুন মানব জীবনের সূচনা করে, হ্যাঁ। এই হচ্ছে ফার্টিলাইজেশন গেল। এরপরে আছে আমাদের এই হলো আমাদের ফার্টিলাইজেশনের যে মোটামুটি একটা ডায়াগ্রামের মতো চিত্র। জোনা পেলোসিডা যে স্তরগুলো থাকে, ভাইটালাইন মেমব্রেন কোথায় থাকে, ফার্স্ট পোলার বডি, তারপরে এগ নিউক্লিয়াস, আস্তে আস্তে তার দিকে ঘুরতে থাকে ফার্টিলাইজেশনটা। এরপরে আসি আমরা ইমপ্লান্টেশনে। ইমপ্লান্টেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে কিনা বিষাক্ত ডিম্বাণু বা প্রাথমিক ভ্রূণ জরায়ুর অন্তঃপ্রাচীরে নিজেকে স্থায়ীভাবে সংযুক্ত করে। এটা গর্ভধারণের কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ধাপ। তো এখানে ইমপ্লান্টেশনের প্রথম দিকে জাইগোট হচ্ছে ক্লিভেজ ঘটে, জাইগোটের বিভাজন ঘটে, তারপর হচ্ছে মরুলা ব্লাস্টোসিস ঘটে, তারপরে হচ্ছে গিয়ে যে এখানে জোনা পেলোসিটার মুক্তি হয়, জরায়ুর এন্ডোমেট্রিয়ামের সংযুক্তি ঘটে, তারপরে হচ্ছে যে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন সেই হরমোনটা নিঃসরণ ঘটে। এইভাবেই হচ্ছে আমাদের ইমপ্লান্টেশনটা ঘটে থাকে। তো জাইগোট বিভাজন হয়, নিষিক্ত জাইগোট ডিম্বনালী থেকে জরায়ুর দিকে কিন্তু এগোতে থাকে। তো এগোতে এগোতে পথে এটা মাইটোসিসের মাধ্যমে বিভক্ত হয়ে একাধিক আলাদা আলাদা ভাবে ভাগে ভাগ হয়ে যায়। এই প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে ক্লিভেজ, হ্যাঁ। আর মরুলা ব্লাস্টোসিস এটা হচ্ছে গঠিত হয় যে বিভাজিত কোষগুলা গোলাকার কঠিন কোষপিণ্ডে পরিণত হয়, তারপরে হচ্ছে জরায়ুতে পৌঁছানোর পরে যে মরুলা যেটা আছে এটা ফাঁপা একটা গোলকে পরিণত হয়ে যায়, হ্যাঁ। তারপরে ব্লাস্টোসিস্টের যে বাইরের স্তর থাকে সেটাকে বলা হয় ট্রোফোব্লাস্ট, যা পরবর্তীতে প্লাজেন্টা গঠন করে। কিন্তু মনে রাখতে হবে কোথা থেকে প্লাজেন্টা গঠনটা আসতেছে। আর ভিতরের যে কোষপিণ্ড সেটা হচ্ছে ইনার সেল মাস থাকে, যা পরবর্তীতে ভ্রূণ গঠন করে। তারপরে হচ্ছে জোনা পেলোসিডা থেকে হচ্ছে গিয়া যে জোনাপের হ্যাচিংটা শুরু হয়,
তো যে ব্লাস্টোসিস্ট কি করে, তার বাইরের আবরণটাকে ছেড়ে দেয়, আর এই ধাপে ইমপ্লান্টেশনের ঠিক আগেই ঘটে থাকে। আর হচ্ছে নিষিক্ত ডিম্বাণুর প্রায় 6 থেকে 12 দিন 12 দিন পরে, যা নিষিক্ত হওয়ার 7 থেকে 10 দিন পরে ব্লাস্টোসিস্ট কি করে, জরায়ুর যে এন্ডোমেট্রিয়াম আছে সেখানে যে যুক্ত হয়, আর ট্রোফোব্লাস্ট কোষগুলো আছে ওটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামে প্রবেশ করে। আর এটাই হলো প্রকৃত রূপে মানে ইমপ্লান্টেশনটা ঘটে। এই যে সংযুক্ত যে হইলো ট্রোফোব্লাস্ট কোষ, এটা হচ্ছে একটা হরমোন নিঃসরণ করে যেটার নাম হচ্ছে HCG, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিক হরমোন নিঃসরণ করে। এটা কি কাজ? এটা হচ্ছে কর্পাস লুটিয়ামকে সক্রিয় রাখে যাতে গর্ভধারণটা হয়, তারপর প্রজেস্টেরন নিঃসরণ অব্যাহত রাখে, তারপরে হচ্ছে যে মান্থলি যে মেনস্ট্রুয়েশন ওটাও বন্ধ রাখে আর কি। হ্যাঁ, তো এই যে হরমোন প্রেগনেন্সি টেস্টের সময় কিন্তু শনাক্ত করা হয়। এরপরে আসি আমরা টপিক প্লাজেন্টা। প্লাজেন্টা হচ্ছে গিয়ে দেখা যায় গর্ভবতী মা যেটা আছে ওটা জরায়ুতে গঠিত একটা অস্থায়ী অঙ্গ তৈরি হয়, যেটা কিনা ভ্রূণ এবং মায়ের মধ্যে পুষ্টি, অক্সিজেন, বর্জ্য পদার্থ, গ্যাসের আদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্লাজেন্টের গঠনের মধ্যে যদি আমরা দেখি, ইমপ্লান্টেশন যখন হয়ে গেল, ইমপ্লান্টেশনের পরে তারপরে হচ্ছে জরায়ু এন্ডোমেট্রিয়ামের সাথে একটা আন্তঃসংযোগ স্থাপন করে, এর মাধ্যমে প্লাজেন্টাটা গঠিত হয়, যেটা কিনা মায়ের যে হচ্ছে গিয়ে জরায়ুর টিস্যু আর ভ্রূণের কোরিওনিক টিস্যু এটা সমন্বয়ে তৈরি হয়। প্লাজেন্টার মধ্যে অসংখ্য ভিলাই থাকে যা আদান প্রদানের ক্ষেত্রফল কিন্তু বৃদ্ধি করে আর কি। হ্যাঁ, তো প্লাজেন্টার কাজ আছে যে হচ্ছে গিয়ে দেখা যায় যে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করা, বজ্র এবং হচ্ছে পদার্থ অপসারণ করা, হরমোন উৎপাদন করা, এই কাজগুলো করে থাকে। যেমন হচ্ছে অক্সিজেন, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, খনিজ পদার্থ এগুলো হচ্ছে পুষ্টি সরবরাহ করে থাকে, বজ্র পদার্থ অপসারণ করে থাকে, ভ্রূণ থেকে কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া, অন্যান্য বিপাকীয় বজ্র পদার্থ মায়ের রক্তে স্থানান্তর করে, যেটা কিনা মায়ের রেচনতন্ত্র দ্বারা কি হয়, নিষ্কাশিত হয়। এরপরে হচ্ছে হরমোন উৎপাদন হয়, যে গর্ভাবস্থা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ হরমোন উৎপাদন হয়, যেমন হচ্ছে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন হরমোন উৎপাদিত হয়। এছাড়া হিউম্যান কোরিওনিক যে গোনাডোট্রপিন, হিউম্যান প্লাজেন্টাল ল্যাক্টোজেন এইসব হরমোনটা উৎপন্ন করে হচ্ছে এই প্লাজেন্টাই আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে বিভিন্ন হচ্ছে রোগ প্রতিরোধ, মায়ের অ্যান্টিবডি প্লাজেন্টার মাধ্যমে ভ্রূণে স্থানান্তরিত হয়, যেটা কিনা ভ্রূণকে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদান করে, আর সুরক্ষাও দেয় যে হচ্ছে ক্ষতিকর পদার্থ এবং জীবাণু ভ্রূণের দিকে প্রবেশে বাধা প্রদান করে। এরপরে আসে যে একটা হিউম্যান বার্থ কিভাবে হয়, যে গর্ভধারণের পরে 40 সপ্তাহ মানে হচ্ছে 280 দিন পরে মানব শিশুর জন্ম প্রক্রিয়া শুরু হয়, যেটাকে কিনা প্রসব বলা হয়ে থাকে। হ্যাঁ, যে সন্তান প্রসব। প্রসব সাধারণত 3টা প্রধান ধাপ আছে, প্রথম দশা, দ্বিতীয় দশা এবং তৃতীয় দশা। তো প্রথম দশার ক্ষেত্রে, ডাইলেশনের ক্ষেত্রে এটাই হচ্ছে সবচেয়ে দীর্ঘতম দশা, যেটা কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর্যন্ত হতে পারে। এক্ষেত্রে জরায়ু প্রসূত অনিয়মিত সংকোচন হয় আর কি। হ্যাঁ, যা ধীরে ধীরে নিয়মিত এবং শক্তিশালী হয়ে ওঠে। আর জরায়ু সংকোচন গুলো জরায়ুমুখ পাতলা এবং প্রসারিত হয়, করতে সহায়তা করে। আর এই দশায় কিন্তু অ্যামনিওটিক যে থলি থাকে, আপনারা আরেকটা জিনিস দেখতে পারেন, যখনই যেটা হচ্ছে কনফিউশন মনে হবে যে নতুন টপিক মনে হচ্ছে, আমি ইম্পর্টেন্ট টার্ম গুলো কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা কি করবেন, গুগলে সার্চ করে যে যেমন হচ্ছে একটা এমব্রায়োর কি কি গঠনে কি কি থাকে, একটা প্লাজেন্টার গঠনে কি কি থাকে, এগুলো ডিটেলস হচ্ছে দেখার একটু চেষ্টা করবেন কাইন্ডলি। হ্যাঁ, কারণ আপনারা বুঝতেই পারছেন পড়া কিন্তু অনেক, সময় খুবই কম, তো স্মার্টলি একটু পড়তে হবে। যে হচ্ছে ঠিক আছে, এটা কোথায় অ্যামনিওটিক যে থলি আছে এটা কোথায়, স্যাকটা কোথায়, তাহলে আমরা একটু সার্চ দিয়ে দেখি এটা কোথায় থাকছে, এবং হচ্ছে এটার কি গঠন বা কিছু। আপনারা অনেক কিছু, অনেকে আছে সবকিছুই পারেন কিন্তু হয়তো ভুলে গিয়েছেন কিছুটা, দেখলে কিন্তু আবার এটা রিকল করতে সুবিধা হবে। তো হচ্ছে সবকিছু কিন্তু লেকচারে দেওয়া কিন্তু সম্ভব নয়, তো আপনারা যদি সার্চ দিয়ে পড়েন দেখবেন যে কোনো কিছুই কিন্তু আর বাদ থাকবে না আর কি। হ্যাঁ, তো এবার আসি যে হচ্ছে দ্বিতীয় দশা, প্রসবের দ্বিতীয় দশার ক্ষেত্রে যে জরায়ুমুখটা হচ্ছে সম্পূর্ণ প্রসারিত হওয়ার পরে এই দশাটা শুরু হয় এবং শিশুর জন্ম পর্যন্ত স্থায়ী থাকে। এই সময় জরায়ুর সংকোচনটা আরো বেশি শক্তিশালী হয় এবং ঘন ঘন হয়। তারপরে হচ্ছে দেখা যায় যে শিশুর মাথা প্রথমে জরামুখে প্রবেশ করে, এরপরে কাঁধ এবং অবশ্যই পুরো শরীরই কিন্তু বেরিয়ে আসতে চায়। তারপরে জন্মের সাথে সাথে শিশুর যে শ্বাসতন্ত্রটা সক্রিয় হয়, আর নাভির রজ্জুকে যে অ্যাম্বালিকাল কর্ড আছে ওটা আলাদা করা হয়। এরপরে হচ্ছে তৃতীয় দশা, হ্যাঁ, প্লাজেন্টা বের করা, যে শিশুর জন্মের ঠিক পর এই দশাটা শুরু হয় এবং প্লাজেন্টা বের হওয়া পর্যন্ত এটা স্থায়ী থাকে। জন্মের কয়েক মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে জরায়ুতে আরো সংকোচন হয়, যা কিনা প্লাজেন্টার জরায়ুর প্রাচীর থেকে আলাদা করতে কি করে, সহায়তা করে।
মা এবং বা ডাক্তার এই সংকোচনের সাহায্যে প্লাজেন্টাকে বের করে ফেলে আর কি। হ্যাঁ, প্লাজেন্টা বের হওয়ার পর জরাটা সংকুচিত হয়, যা প্রসবের পর রক্তপাত নিয়ন্ত্রণেও সহায়তা করে থাকে। তো এবার হচ্ছে গিয়ে আমরা এই যে অ্যাম্বিলিকাল কর্ড, ইউটেরাস এগুলোর কিছু অংশ এখানে আমি দেওয়ার চেষ্টা করেছি। তো এবার কিছু প্রশ্ন দেখি যে গ্যামেটোজেনেসিসটা কি। গ্যামেটোজেনেসিস হচ্ছে একটা হচ্ছে যৌন প্রজননের একটা গ্যামেট তৈরির প্রক্রিয়া। তারপর হচ্ছে পুরুষের শুক্রাণু উৎপাদন হয় কোথায়? এটা উৎপন্ন হয় শুক্রাশয়ে। স্পার্মাটোগোনিয়া থেকে কার্যকরী শুক্রাণু তৈরি হওয়ার প্রথম ধাপ কোনটা? এটা হচ্ছে মাইটোসিস। প্রতিটি প্রাথমিক স্পার্মাটোসাইট থেকে কতটি কার্যকরী শুক্রাণু তৈরি হয়? 4টি। নারীর ডিম্বাণু উৎপাদন কোথায় হয়? এটা হচ্ছে ওভারিতে হয়, ডিম্বাশয়ে। প্রাথমিক ওসাইট কোন ধাপে হচ্ছে গিয়ে একদম একটু বন্ধ হয়ে থাকে, হচ্ছে ক্লোজড অবস্থায় থাকে, সেটা হচ্ছে প্রোফেজ 1 এ। ওভারিয়ান সাইকেলের প্রধান 3টা ধাপ কি কি? ফলিকুলার, ওভুলেটরি আর হচ্ছে লুটাল। এরপরে আছে যে হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং এর প্রধান ভূমিকা ওভারিয়ান সাইকেলে কি? এটা হচ্ছে গিয়ে ফলিকল বৃদ্ধি এবং ইস্ট্রোজেন উৎপাদনে সাহায্য করে থাকে। কোন হরমোন জরায়ু এন্ডোমেট্রিয়ামে পুরু ও রক্তনালী সমৃদ্ধ করে? এটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। তারপরে হচ্ছে আপনার প্রয়োজনে যে হরমোনের যে চার্ট, ওটা চার্ট করে একটু পড়ে নেবেন, হ্যাঁ, তাহলে হচ্ছে সুবিধা হবে আপনাদের। হচ্ছে দেখা যায় যে একটু কনফিউশনটা কমে যাবে। হ্যাঁ, লুটেনাইজিং সার্চ কিভাবে ডিম্বস্ফোরণ ঘটায়? এটা হচ্ছে প্রাথমিক ওসাইটকে এটা হচ্ছে প্রাথমিক ফলিকল ফেটে প্রথমে হচ্ছে লুটেনাইজিং হরমোন, তা হচ্ছে ফলিকলটাকে ফাটিয়ে সেকেন্ডারি ওসাইটকে মুক্ত করে দেয়। মানবদেহে ফার্টিলাইজেশন সাধারণত কোথায় ঘটে? এটা ঘটে ডিম্ব নালীতে, অ্যাম্পুলার রিজনে, তাই না? সেটাকে যে ফ্যালোপিয়ান টিউব বলা হয়ে থাকে। একরসম প্রতিক্রিয়া এবং কর্টিকল প্রতিক্রিয়ার প্রধান কাজ হচ্ছে কি কি? পলিস্পার্মি প্রতিরোধ করা। তো আমার রেফারেন্স হিসেবে আপনারা জীববিজ্ঞান 2য় পত্র বইটা খুব ভালো করে পড়বেন। আর এছাড়া হচ্ছে শিবপদ মন্ডলের মানব শারীরবিজ্ঞান বইটা দেখতে পারেন। এছাড়া সিসি চ্যাটার্জির হিউম্যান ফিজিওলজি বইটাও দেখতে পারেন। তো হচ্ছে মোটামুটি একটা অনেক বড় লেকচার ছিল। আশা করছি আপনারাও কিছুটা হলেও উপকৃত হবেন। আপনারা উপকৃত হলেই আমাদের হচ্ছে সফলতা। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।